তো আজকে বেসিক্যালি আমাদের সেশনে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম টু দ্য সেশন। এন্ড আজকের এই ইম্পর্টেন্ট সেশনটাতে আমরা আসলে চেষ্টা করব অনেক কিছু আসলে শিখে যাওয়ার এবং একটা গাইডলাইন, প্রপার গাইডলাইন নিয়ে যাওয়ার। আমাদের ব্রেন স্টেশন 23 সফটওয়্যার ফার্মের হচ্ছে একজন লেভেল 2 ইঞ্জিনিয়ার আমাদের সাথে আছেন। একটু পরে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো। তো আজকে সেশনের মূল উদ্দেশ্যটা আসলে হচ্ছে আপনারা হয়তো এখনো জানেন যে ব্রেন স্টেশন 23 আলটিমেটলি এখনো কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই। বাট আমরা জানি যে হচ্ছে ইয়ার এন্ডে মোটামুটি কিন্তু আপনার এই সময়টাতে মানে ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারির ফার্স্টের দিকে আপনার হচ্ছে স্টার কোডা প্রোগ্রামটা হচ্ছে ওনারা লঞ্চ করে। এন্ড এটা মোটামুটি একটা মানে উৎসবের মতো একটা নির্দিষ্ট সময় চলে আর কি। তো এটা ঘিরে আসলে আমাদের অনেকেরই প্ল্যান থাকে যে আমরা স্টার কোডা প্রোগ্রামের মাধ্যমে বেনিশন 23 তে জয়েন করব। এখানে অনেকেই আছেন যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, তাদেরও প্ল্যানিং থাকতে পারে ভবিষ্যতের জন্য। তো আমরা আসলে ওইটাকে সামনে রেখেই বেসিক্যালি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা, যে আমাদের মেন্টর প্যানেলে যেহেতু একজন বেনিশন 23 এর ইঞ্জিনিয়ার আছেনই, ওনার মাধ্যমে একটা যদি আমরা গাইডলাইন সেশন আপনাদেরকে দিতে পারি, তাহলে হয়তো আপনাদের প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি আহ, কার্যকরী হবে আর কি। হ্যাঁ, অনেক সহজে আপনারা প্রিপারেশন নিতে পারবেন। এবং এখন পর্যন্ত যেহেতু হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি আসে নাই বেনিশন 23 থেকে, তো আপনারা যদি এখন থেকে আসলে প্রিপারেশন নেওয়া শুরু করেন, তাহলে ওই সময়টাতে দেখা যাবে যে আপনাদের একটা কনফিডেন্স থাকবে যে আপনারা হচ্ছে সেশনটাতে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি সবাই টিল দ্য এন্ড আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকেও আমরা ফ্লোর দিব কোশ্চেন করার ইনশাল্লাহ। অনেক কিছু আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমাদের এই সেশনের কিনোট স্পিকার মেহেদী হাসান সাজ্জাদ ভাইকে হচ্ছে আহ মেহেদী হাসান সাজ্জাদ ভাইকে আছেন? আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, বুঝতে পারছি। সবার সাথে হচ্ছে পরিচয় করে দিচ্ছি, মেহেদী হাসান সাজ্জাদ ভাই হচ্ছে আমাদের সহজ কোডিং এর সিনিয়র মেন্টর এবং হচ্ছে বেনিশন 23 এর লেভেল 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন আর কি। তো ভাই যদি সবার সাথে একটু পরিচিত হতেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি মেহেদী হাসান সাজ্জাদ। আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি থেকে আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আর ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত ছিলাম। কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, বিভিন্ন আইসিপিসি আইইউপিসি গুলোতে পার্টিসিপেট করছি এবং বেশ কিছু হ্যাকাথনেও পার্টিসিপেট করার চেষ্টা করছি। আর এখন বর্তমানে বেল স্টেশন 23 তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আর আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। এই তো শর্টে যদি বলি তাহলে হচ্ছে এটাই। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভাইয়ের পরিচয়টা সবাই জেনেছে এবং অনেক জুনিয়রও আসলে এই সেশনটাতে আছেন আর কি। তো আমরা ইনশাল্লাহ সবার সাথেই কথা বলবো। বিফোর দ্যাট আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনবো। হ্যাঁ, যে আসলে উনিও যেহেতু বেনিস্টন 23 তে আছেন, একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নির মাঝখান দিয়ে উনি হচ্ছে ওনার ইউনিভার্সিটি লাইফটা শেষ করেছেন। তো আমরা আসলে ওনার কিছু ইনসাইট শুনবো যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে মেয়েদের ভাইয়ের কাছে আপনার প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনি তো ব্রেন স্টুডেন্ট 23 তো অনেক দিন ধরে আছেন। তো ফার্স্ট অফ অল আপনার জার্নিটা যদি একটু আমাদের শেয়ার করতেন, আপনার জব লাইফটা আসলে কেমন যাচ্ছে? জার্নি বলতে ভাই আমি একদমই শুরু থেকে শুরু করি, যে আসলে ব্রেন স্টেশন 23 তে কিভাবে জয়েন করলাম। সো যেহেতু আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম, তো আমাদের যখন ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারের শেষের দিকে অ্যাকচুয়ালি হচ্ছে সার্কুলারটা হয়। 2024-এ হচ্ছে আমি জয়েন করি BS23 তে। তো সেখানে হচ্ছে আমি তখন অ্যাপ্লাই করি, তখন আমি হচ্ছে ফোর্থ ইয়ারে একদম লাস্টে, আমার লাস্ট সেমিস্টার রানিং এবং একদমই শেষের দিকে এক্সাম কাছাকাছি বা হয়তো এক্সামের রুটিন হয়ে গেছে এরকম একটা অবস্থায়। তো ওর মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই করি। আর যেহেতু হচ্ছে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম, আর বেডিস্টেশন 23 তে আমাদের যে স্টার কোডার প্রোগ্রামটা হয়, ওখানে মূলত আমাদের বেসিক জিনিসগুলো আসলে টেস্ট করা হয়। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং করার সুবাদে আমার আসলে ওইরকম ভাবে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয় নাই। সো যেহেতু আমার আবার ইউনিভার্সিটির এক্সামও ছিল ফাইনাল ইয়ারের, সো এক্সাম উপলক্ষে দেখা যেত যে ওইটা নিয়েই হচ্ছে আমি আসলে ব্যস্ত আছি। সো এটার জন্য আসলে স্পেসিফিক ওইভাবে কোনো প্রিপারেশন আসলে আমাকে নিতে হয় নাই। তো এখানে আসলে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আসলে ওদের ওখানে বেশ কয়েকটা প্রসেস আছে, 4টা প্রসেস হয়, এটা হয়তো আমরা সামনে জানবো। আমি শর্টে বলে যাচ্ছি। তো ওই প্রসেস গুলোতে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারভিউ গুলোতে পাস করি একটার পর এক, এবং এটার জন্য আসলে বিশেষ কোনো প্রিপারেশন আমি আসলে নেইনি। কারণ কি জন্য নেইনি, কারণ আমার হচ্ছে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম আর হচ্ছে বেসিক একটা নলেজ ছিল যে
আমাদের যে ফান্ডামেন্টাল কোর্স গুলো থাকে কম্পিউটার সায়েন্সে সেগুলোর উপর। সো তারপর অ্যাকচুয়ালি হচ্ছে BS23 জয়েন করি, ট্রেনি হিসেবে জয়েন করি। আমার ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হওয়ার আগে অ্যাকচুয়ালি আমাকে কনফার্ম করে তারপরে আমার পরীক্ষাগুলো আমি শেষ করি, BS23 জয়েন করি। জয়েন করার পর 3 মাস অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওখানে আসলে ট্রেনিং চলে, আমি ট্রেনি হিসেবে জয়েন করি। যেহেতু ডেভেলপমেন্ট নলেজ অ্যাকচুয়ালি ছিল না, কম্পিটিটিভ প্রোগ্রামার ছিলাম, সো 3 মাস ওনারা খুব ভালোভাবে আমাকে আসলে গাইড করে, বেশ কিছু রিসোর্স প্রোভাইড করে। মানে ওখানে একটা টিমই আছে হচ্ছে LND টিম, সেখান থেকে আসলে আমাদেরকে শেখানো হয় মূলত জিনিসপত্রগুলা। সো তারপর অ্যাকচুয়ালি 3 মাস পরে মেইন প্রজেক্ট গুলোতে আসলে এঙ্গেজ হই, তারপরে সেখানে আসলে কাজ করতেছি। এখন পর্যন্ত অলমোস্ট 2 বছর হয়ে গেছে আর কি ব্রেন স্টেশনে কাজ করতেছি। সো সবকিছু মিলিয়ে ভালো, এখানকার কালচারও ভালো, লার্নিং এনভায়রনমেন্ট আছে, আমরা অ্যাকচুয়ালি শিখতে পারি সিনিয়রদের থেকে, এবং শেখার জন্য আসলে সুযোগও দেওয়া হয়, সময় দেওয়া হয় আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আপনি মোটামুটি একটা লম্বা সময় BS23 আছেন এবং আমরা আশা করি আপনি আপনার জায়গাটা হচ্ছে ছাড়িয়ে যান এবং আরো ভালো জায়গাতে ইনশাআল্লাহ। তো ভাইয়াকে হচ্ছে আমার সেকেন্ড যে কোশ্চেনটা আপনার কথা প্রেক্ষিতে আমি বলি, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনার ইউনিভার্সিটি লাইফটা আপনি আসলে সিপিটাতে বেশি মনোযোগী ছিলেন, যেটা আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে হেল্প করছে। তো আমি জি হচ্ছে ভাই। একটু এই জায়গাটাতে একটু ইন ডিপথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে আপনার ভার্সিটি লাইফে আপনি শুরুটা করলেন কিভাবে সিপি? কারণ আমরা তো আসলে অ্যাজ ইউজুয়াল যে কালচারে বড় হই, মোটামুটি ইউনিভার্সিটি লাইফের বেশ কয়েক সেমিস্টার কিন্তু আমরা পার করে ফেলি এই জিনিসগুলো বুঝতে বুঝতে, যে আমরা আসলে কোন সাইড থেকে শুরু করব, কি করব না করবো এগুলোর ক্ষেত্রে। আপনার দিক থেকে আসলে শুরুটা কিভাবে হয়েছিল এবং আপনি এই জিনিসটা কিভাবে মেনটেন করছেন, কনসিস্টেন্সি থেকে বজায় রাখছেন? ওকে ভাইয়া, সো আমার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে আমি শুরু থেকে একদম যখন ফার্স্ট সেমিস্টার ছিলাম তখন থেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে অল্প অল্প ভাবে জড়িত। সো আসলে ইউনিভার্সিটি যাওয়ার আগে আমার আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা এই যে প্রোগ্রামিং কম্পিটিশন হয় বা এই ধরনের জিনিসপত্র আছে, এগুলোর সাথে আসলে আমি পরিচিত ছিলাম না ইউনিভার্সিটি জয়েন করার আগ পর্যন্ত। এবং ইউনিভার্সিটিতে জয়েন করার পরবর্তীতেও ফার্স্ট সেমিস্টারে দেখা যায় যে প্রথম দিকে অ্যাকচুয়ালি আমি একাডেমিক নিয়ে অনেক বেশি আসলে সিরিয়াস ছিলাম বা একাডেমিকের দিকে গুরুত্ব দিছি। সো তারপরে ইউনিভার্সিটি যাওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে 1-1.5 মাসের মধ্যে আর কি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আসলে জানতে পারি যে ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামিং ক্লাব আছে, সেখানে ভাইয়ারা আসলে আসে আমাদেরকে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা কি, কেন, কিভাবে কাজে লাগবে, এই জিনিসগুলোর সাথে আসলে পরিচয় করায় দেয়। এবং আমাদের মধ্যেও ওই ইন্টারেস্ট আসলে জাগে যে আসলে জিনিসটা কি, জিনিসটাকে একটু এক্সপ্লোর করি আমরা, তারপর একটু ঘাটাঘাটি করে দেখি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে বা এই জিনিসটা কি কি উপকার দিবে। সো এই জিনিসগুলো জানতে পারি অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের মাধ্যমে। সো জানার পরে ফার্স্ট সেমিস্টারে যখন ছিলাম তখন অ্যাকচুয়ালি শেষের দিকে, ফার্স্ট সেমিস্টারের শেষের দিক থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শুরু করি ভালোভাবে। তার আগে হচ্ছে দেখা যেত যে বেসিক জিনিসপত্র ল্যাঙ্গুয়েজ সেটা তো আমাদের ফার্স্ট কোর্স গুলাতেই শেখানো হয়, সেখানে হচ্ছে কোর্স গুলা জাস্ট কমপ্লিট করছি। তার পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারের লাস্টের দিক থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে বেশি মনোযোগী হই। তো তার পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারেও মোটামুটি ভালোই অগ্রসর হয়ে যাই। সেকেন্ড সেমিস্টার শেষের দিকে আমি হচ্ছে পিউপিল হয়ে যাই, অথবা আমার সেকেন্ড ইয়ারের প্রথমের দিকে আসলে পিউপিল হই। তার পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের করোনা পিরিয়ডটা চলে আসে, সো এই জায়গাটা আসলে আমাকে অনেক বেশি সুবিধা দিছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে আসলে ডিপ ডাইভ দেওয়ার জন্য। সো যখন করোনা চলে আসে তখন অ্যাকচুয়ালি বাসাতে তো আমরা সবাই আসলে আবদ্ধ অবস্থায় ছিলাম, আমাদের ক্লাস কম ছিল বা অনলাইনে হইলেও খুবই অল্প পরিমাণে হইতো, পড়াশোনার প্রেশারটা ওরকম ভাবে আসলে ছিল না। সো এর মধ্যেই মূলত আমার কম্পিটিটিভ প্রোগ্রামের জার্নিটা ডিপ দিতে পারি আমি। আমাদের এখনো মনে আছে আমার বেশ কিছু ফ্রেন্ড এবং 1-2 জন সিনিয়র সহ আমরা একটা গ্রুপের মতো করি, ওরা সবাই আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্লাবের আসলে মেম্বারই ছিল, তাদের সাথে আমরা আসলে রেগুলার বেসিসে কাজ করা শুরু করি। তো তারপর আস্তে আস্তে দেখা যায় যে করোনা পিরিয়ডের মধ্যেই আমি আসলে স্পেশালিস্ট হয়ে যাই। তারপর ইউনিভার্সিটি ওপেন হয়, তখন ওপেন হওয়ার পরবর্তীতে এক্সপার্ট হয়ে যায়। সো তারপরে তো কন্টেস্ট গুলাতে পার্টিসিপেট করা, করোনার কারণে একটা বেশ লম্বা সময় কন্টেস্ট গুলো অফ ছিল। সো ইউনিভার্সিটিতে যাওয়ার ওপেন হওয়ার সাথে সাথেই কন্টেস্ট গুলো আসলে হয়, ইন্টার ইউনিভার্সিটি কন্টেস্ট বা আইসিপিসি গুলোতে পার্টিসিপেট করি। এইভাবেই মূলত এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রতি আমার আসলে আগ্রহটা জন্মে। এবং এখানে আসলে আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে যে আমরা একটা জব ভালো পাবো এটাই যে আসলে উদ্দেশ্য ছিল এরকম না। কম্পিটিটিভ প্রোগ্রামিং করার কারণে অ্যাকচুয়ালি আমার একাডেমিককে অনেক উপকৃত হই আমি। দেখা যায় যে কোর্স গুলাতে আসলে কোডিং রিলেটেড, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম ওইগুলাতে আসলে ভালো করতে থাকি। আর আমাদের দেখা যায় যে হার্ডওয়্যার রিলেটেড ল্যাব খুব কমই থাকে, অন্যান্য ল্যাব যেগুলাতে আসলে
আমাদের দেখা যায় কি যে কোডিং করতে হয়, হয়তো বা আমাদের সি ল্যাঙ্গুয়েজ না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে হইতেছে বা অন্য কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হইতেছে, বাট যেহেতু আমি কম্পিটিটিভ প্রোগ্রামার ছিলাম, আমার বেসটা অনেক স্ট্রং ছিল বা লজিক্যাল জায়গাটাতে আমার আসলে ভালো থিঙ্কিংটা ভালো ছিল, সেই কারণে আমি দেখা যায় ওই ল্যাবগুলোতেও ভালো করতে থাকি বা আসলে দেখা যায় একাডেমিকেও এটা আসলে আমি একটু উপকৃত হই, শুধুমাত্র জবের জন্য না। তারপরে জব সেক্টরে এসে তো অবশ্যই এটা নিয়ে আসলে উপকৃত হচ্ছি। অনেকে বলবে যে শুধুমাত্র কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়া কি ভালো ডেভেলপার হওয়া যায় না? হ্যাঁ, কম্পিটিটিভ প্রোগ্রামিং না করলে ভালো ডেভেলপার হওয়া যায়, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে অ্যাকচুয়ালি যে জিনিসপত্রগুলা জানতে পারি সেগুলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি ডেভেলপমেন্ট ফেসে এসে আসলে কাজে দেয়। কিরকম? যে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং করাকালে আমরা ডিবাগিং স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ হয় আমাদের, যেটা আসলে আমরা ডেভেলপমেন্ট ফেসে বা জব সেক্টরে এসে কাজে দেয়। তারপরে হচ্ছে আহ, আমাদের দেখা যায় কন্টেস্ট করতে অনেক প্রেসারের মধ্যে, লাইক যখন আমি একটা আইসিপিসি বা ইউপিসি তে পার্টিসিপেট করতেছি, 5 ঘন্টার মধ্যে আমার কন্টেস্ট করতে হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। সো জব ইন্ডাস্ট্রিতে আসার পরে দেখা যায় অনেক সময় আমাদের এরকম প্রেসার নিয়ে কাজ করতে হয়। তখন কোনো একটা প্রজেক্ট প্রোডাকশন লেভেলে চলতেছে, কোনো একটা ইস্যু অ্যারাইজ হয়েছে, সেটা যত দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে সলভ করে দিতে হয়। তারপরে টিম বন্ডিং এর একটা বিষয় থাকে। সো ওভারঅল আসলে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জার্নিটার কারণে আমি বলতে পারি যে একাডেমিক থেকে শুরু করে এখন পর্যন্ত জব সেক্টরে যতটুকু প্রোগ্রেস হয়েছে সবকিছুই আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ করার কারণেই হয়েছে। আর এটার মূলত আমার ইন্সপিরেশন আসছে হচ্ছে, জানতে পারছি হচ্ছে আমার প্রোগ্রামিং ক্লাব থেকে। আর এখন তো বর্তমান সময়ে হচ্ছে আসলে আমরা আর অনেক বেশি ভালোভাবে জানতে পারি। এখন তো অনেকগুলো কমিউনিটি আছে, অনেক ধরনের আসলে বাংলাদেশে কম্পিটিটিভ প্রোগ্রামিং কমিউনিটি আসলে গ্রো করে ফেলছে অলরেডি। ওকে মেহেদী ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কিছু এক্সপিরিয়েন্স আপনি আমাদের সাথে share করলেন আর কি। তো আমার হচ্ছে এখন একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনাকে তো এর আগে কোশ্চেনটা করলাম যে আপনি ইউনিভার্সিটি লাইফের শুরুটা কিভাবে করছেন, সিপিটা। তো এক্স্যাক্টলি আমি ওই পার্সপেক্টিভ থেকে আসলে বুঝতে চাচ্ছি যে অ্যাজ এ বিগিনার আমাদের কালচার আসলে কি কি টাইপের ব্যারিয়ার গুলো থাকতে পারে, বা একটা বিগিনারের সামনে কি কি টাইপের ব্যারিয়ার থাকতে পারে যেটা থেকে আসলেই ব্রেক করা প্রয়োজন তার ফিউচার ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আর কি। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং করার ক্ষেত্রে মানে অ্যাজ এ বিগিনার আমি যখন থাকি তখন আমার মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে হতাশাটা বেশি চলে আসে। যে হয়তো আমি 2 মাস 3 মাস অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, করার পরে দেখতেছি আমার হচ্ছে এক্সপেক্টেড আউটপুট আসতেছে না, বা আমার মনে হচ্ছে যে আমি আসলে অনেক সময় দিচ্ছি কিন্তু আমি এক্সপেক্টেড আসলে আউটপুট পাচ্ছি না, বা আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা কাজ করে যে আমি হয়তো চেষ্টা করতেছি পারতেছি না, কিন্তু আমার একটা ফ্রেন্ড আমার একটা ক্লাসমেট হইতে পারে, সেটা আমার ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিতে আমি তাকে চিনি, সে আসলে অনেক বেশি ভালো করতেছে, কন্টেস্টে আমার হয়তো খারাপ হচ্ছে। তো এই জিনিসটার কারণে মোস্ট অফ দা স্টুডেন্ট যারা আসলে ফার্স্ট ইয়ারে থাকতে, হয়তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কালচার আছে বা প্রোগ্রামিং ক্লাব আছে, তারা হয়তো জিনিসগুলো পরিচয় করে দেয়। প্রথম দিকে সবাই আসলে খুব ইজিলি এটা শুরু করে এবং খুব আগ্রহ নিয়ে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এটাতে টিকে থাকতে পারে না। কেন পারে না? এই যে বললাম যে আসলে একটা সময় পরে যে মনে হয় আসলে তার দ্বারা এটা হচ্ছে না। আর এই জিনিসটা কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে ধরেন আপনার গ্রোথ হচ্ছে কিন্তু সেটার ভিজিবিলিটি আসতে একটু সময় লাগে, ঠিক আছে? যেমন ধরেন পানি পানি যেমন হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার আগ পর্যন্ত কিন্তু গলে না, সেটা আসলে বরফই থাকে। তো তার মানে যদি সেটাকে আমি তাপ দেই, সে কিন্তু আসলে হিট নিতেছে, তাপ কিন্তু গ্রহণ করতেছে, বাট একটা নির্দিষ্ট টেম্পারেচারে না যাওয়ার পর্যন্ত বরফ থেকে আসলে পানি হচ্ছে না। কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্ষেত্রে জার্নিটা আসলে এরকম হয় যে আপনার ইন্টারনালি আসলে আপনার প্রোগ্রেস হচ্ছে, কিন্তু সেটা ভিজিবল হওয়ার জন্য যতটুকু লেভেলে আসলে আপনার যাওয়া প্রয়োজন সেই লেভেল পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন নাই বলে সেটা ভিজিবল হচ্ছে না। তার মানে এটা না যে আসলে আপনি যে স্টেজে ছিলেন সেখানেই আছেন, আসলে জিরো লেভেলে না। সো এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে কি করে আসলে একা একা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায়। তো এই জায়গাটাতে আপনাদের কি করতে হবে, যে আপনার একটা কমিউনিটির সাথে খুব ভালোভাবে স্ট্রংলি যুক্ত থাকতে হবে। তো সেটা হইতে পারে আপনার ইউনিভার্সিটির কোন একটা কমিউনিটি, সেটা হইতে পারে আহ, বাংলাদেশের বিভিন্ন হচ্ছে কমিউনিটি আছে, সেখানকার বিভিন্ন কমিউনিটি মানে বেস্ট কিছু কমিউনিটি এখন আসলে গ্রো করছে, সেগুলোর মধ্যেকার কোনো একটা কমিউনিটি হইতে পারে খুব ক্লোজ কোনো সিনিয়র বা পরিচিত কেউ, যাদের
মেন্টরশিপের মধ্যে যদি আপনার অ্যাকচুয়ালি থাকেন, তাহলে হচ্ছে এই যে আপনি যখন কোনো কিছু নিয়ে হতাশ ফিল করবেন বা কোনো কিছু বুঝতেছেন না, বা আপনার এখন কোন স্টেপ নেওয়া দরকার, কোন গাইডলাইন ফলো করা দরকার, কোন পাতে আসলে যাওয়া দরকার, সো এটা যখন বুঝতে পারবেন না, তাদের সাথে যখন আপনি ডিসকাস করবেন, শেয়ার করবেন, তখন তারা আপনাকে একটা গুড পাথ দিয়ে দিবে যে ভাই তুমি এই পাতে আগাইলে তুমি এটা করতে পারবা, তোমার এই তুমি যে এটা ফেস করতেছো তার মানে তোমার সাথে খারাপ কিছু হচ্ছে না, তুমি আসলে শিখতেছো বা তোমার প্রোগ্রেস হচ্ছে। তো এই জায়গাটা তো যদি আমরা আসলে ক্লিয়ার থাকতে পারি, বা আমাদের ডিসকাশন গুলো যদি শেয়ার করতে পারি, বা আমাদের একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যদি হচ্ছে আমরা যাইতে পারি, তবে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নিটা সবার জন্য আসলে ইজি হয়ে যাবে। বর্তমান সময়ে যারা আছে বা আমরা যারা করে আসছি, আমরা আসলে সেম জিনিসগুলাই ফেস করে আসছি। ওকে, আই গেস এই জায়গাটাতে কোশ্চেনটা আসলে অনেকেরই থাকার কথা ছিল, অনেকের পক্ষ থেকে আমি করে দিলাম। আই গেস আপনারা এখন থেকে বিষয়টাকে একটু সিরিয়াসলি নেবেন আর কি, ইনশাল্লাহ। তো আমার হচ্ছে ভাইয়া এই টপিক রিলেটেড আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে ব্যারিয়ার্স এর কথাটা তার কাছ থেকে শুনলাম যে আসলে কিভাবে এটাকে ব্রেক করা যায়। আহ, এখন আসলে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আসলে মানে কেন আমরা শুরু থেকে শুরু করব, মানে একদম ভার্সিটি লাইফে শুরু থেকেই কেন আসলে শুরু করা উচিত, এটা ইম্পর্টেন্সটা কেন, আমরা ভার্সিটি লাস্টের দিকে শুরু করলে আসলে কি কি প্রবলেম হইতে পারে, এই জিনিসগুলো যদি একটু আমাদেরকে বলতেন আর কি। আচ্ছা, সো কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি শুরু থেকেই শুরু করা উচিত কেন? কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে একটা লম্বা জার্নি। সো এটা আসলে আপনি যদি চিন্তা করেন 6 মাস করে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, এটা একটা হচ্ছে মানে লং জার্নি, আপনাকে ধরিয়ে নিতে হবে এটা একটা লম্বা জার্নি। সো খুব কম টপিক শিখে বা খুব কম জিনিসপত্র কভার করে আপনি অনেক ভালো করে ফেলবেন, এটা আসলে খুব রেয়ার কেসেসেই হয়, খুব কম কেসেই হয়। সো এই জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে আপনি যদি শুরু থেকে করতে পারেন, শুরু থেকে যদি আপনার বেসটা আসলে থাকে, তো আপনার আসলে একটা 4 বছরের রুট ম্যাপ থাকা উচিত যে হ্যাঁ আমি আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকবো। সো এই সময়টাতে আমি হচ্ছে আসলে এই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বা এই টপিক গুলো এই জিনিসগুলো কভার করব। থার্ড ইয়ারে গিয়ে হচ্ছে আমার টার্গেট থাকবে যে আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার গুলোতে আইসিপিসি তে পার্টিসিপেট করব। সো থার্ড ইয়ারে হচ্ছে আমি ধরেন যে আইসিপিসি জন্য যে ধরনের প্রবলেম সলভিং গুলো করতে হয়, যে ধরনের প্যাটার্ন গুলো ফলো করতে হয়, বা যে অ্যাডভান্স জিনিসপত্র গুলো শিখতে হয়, সেগুলো শিখবে এবং ইমপ্লিমেন্ট করব। সাথে সাথে হচ্ছে আমি আইসিবিসি গুলোতে পার্টিসিপেট করে, এবং আমার ফোর্থ ইয়ারে গিয়ে বা লাস্ট ইয়ারে গিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমার টার্গেট থাকবে যে আমি যতটুকু 3 বছরে শিখে আসছি সবগুলো অ্যাপ্লাই করে কোনো একটা আইসিপিসি তে খুব ভালো পারফরমেন্স করব, এবং সেখান থেকে নেক্সট যে ফেজ গুলো আছে এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনাল বা ওয়ার্ল্ড ফাইনাল, সেগুলোতে যাওয়ার চেষ্টা করব। এখন এই যে এই রুট ম্যাপটা, এটা যদি আপনার একদম ফার্স্ট ইয়ার থেকে না থাকে বা শুরুর দিক থেকে না থাকে, আপনি থার্ড ইয়ারে গিয়ে যদি চিন্তা করেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন, হয়তো আপনি করতে পারবেন ধরেন যে অনলাইনে বিভিন্ন যে আমাদের পপুলার জাজ গুলো আছে সেখানে, কিন্তু আপনার কিন্তু আইসিপিসি গুলাতে পার্টিসিপেট করার জন্য এনাফ টাইম তখন পাবেন না, কারণ অলরেডি আপনার ডিপার্টমেন্টে যারা ফার্স্ট ইয়ার থেকে করে আসছে তারা অলরেডি আপনার থেকে অনেক আগায়, তাদের সাথে আপনি কম্পিট দিয়ে ইউনিভার্সিটির ব্যারিয়ারটুকুই পাস করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আপনার আসলে শুরু থেকে একটা ভালো গাইডলাইন মানে একটা হচ্ছে রুট ম্যাপ থাকতে হবে যে আসলে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কিভাবে করতে চাচ্ছেন, বা আপনার আসলে কি কি স্টেপ নেওয়া দরকার, এবং 4 বছরের একটা প্ল্যান করা দরকার। আপনার এরকম চিন্তা করা যাবে না যে আমি হচ্ছে ভাই 1 বছর করে তারপর আর করবো না। হয়তো আপনার প্রোগ্রেস ধীরে ধীরে হবে, এটাও সমস্যা নেই, কিন্তু আপনি যদি 4 বছর অ্যাকচুয়ালি লেগে থাকতে পারেন, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুটটা আসবে। আর আমি তো অলরেডি আগে মেনশন করলাম যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আসলে আপনারা এর সাথে সাথে একাডেমিক্যালিও আসলে অনেক বেশি অনেক কিছু অনেকগুলো বেনিফিট আপনারা পাবেন। তো আমার ক্ষেত্রে দেখছি যে আমার আমার কিছু ফ্রেন্ড যারা অ্যাকচুয়ালি আমার থেকে ভালো প্রোগ্রামার ছিল যখন তারা ফার্স্ট ইয়ারে ছিল, বা আমি যখন শুরু করিনি, আমি আপনাদেরকে প্রথমে মেনশন করছি যে আমি আসলে ইউনিভার্সিটিতে ধরেন ফার্স্ট সেমিস্টারের শেষের দিকে অলরেডি ফার্স্ট সেমিস্টারে যারা ছিল তারা অনেক ভালো ছিল। এদের মধ্যে অনেকেই আছে যারা ধরেন যে শেষ পর্যন্ত আসলে কন্টিনিউ করতে পারে নাই বিভিন্ন কারণে, সেটা আসলে অনেকগুলাই কারণ আছে, করোনার একটা ইম্প্যাক্ট আছে। সো অনেকগুলা কারণে তারা আসলে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে পারে নাই, কিন্তু যারা কন্টিনিউ করছি তারা ধরেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা ভালো পজিশনে আছি। ইভেন যারা সেকেন্ড ইয়ার থেকে শুরু করছে, ইভেন থার্ড ইয়ার থেকে শুরু করছে, আমি আসলে থার্ড ইয়ারে যারা উঠে গেছেন তারা যে শুরু করবেন না তাদেরকে আমি আসলে ডিমোটিভেট করতেছি না, বাট আগের থেকে যদি এই জিনিসটা শুরু করতে পারেন তবে আপনি আসলে অনেক বেশি সুবিধা পাবেন। ইভেন যারা আমাদের সাথে ছিল থার্ড ইয়ার থেকেও শুরু করছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব 2 বছর খুব সিরিয়াসলি করছে, তারাও এখন আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করতেছেন সবকিছু রিলেটেড, হ্যাঁ, এই কোশ্চেন গুলো রিলেভেন্ট কোশ্চেন, দ্যাটস ওয়াই কোশ্চেন গুলো করা। ধৈর্য ধরতে হবে একটু, ঠিক আছে? আমি স্টার্ট করার দিকে আসবো, কেন কোশ্চেন গুলো করতে হয় সেটা বুঝতে পারবেন একটু করে ইনশাল্লাহ। ওকে ভাই, এখানে আরেকটা কোশ্চেন আসে, যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে আসলে পাই, সেটা হচ্ছে যে আসলে ডেভেলপমেন্ট আসলে কখন শুরু করা উচিত, সিপি আসলে
বিভিন্ন কোশ্চেন যখন আমরা কি বলে ভার্সিটি লাইফে যখন আমরা মোটামুটি সিপিটা করে ফেলি, ধরেন সেকেন্ড ইয়ার অনেকে ভালো করে ফেলে, থার্ড ইয়ার অনেকে ভালো করে ফেলে, তখন থেকে কি আসলে ডেভেলপমেন্টটা শুরু করা উচিত নাকি আরেকটু পর থেকে বা আরেকটু আগে থেকে শুরু করা উচিত? এটা নিয়ে যদি শর্টলি একটু বলতেন আর কি। আমার মতে হচ্ছে আসলে আমাদের ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি মাথা ঘামানোর দরকার নাই। আমরা যখন ইউনিভার্সিটি থাকি, আমাদের যদি একটা ভালো সিপি ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে বাংলাদেশের বা দেশের বাইরেরও টপ যে কোনো কোম্পানিগুলোতে আপনি ইজিলি জয়েন করতে পারবেন। যেমন যেমন আমার কথা বলো, আমি যে ব্রেন স্টেশন 23 তে জয়েন করছি, তার আগে সত্যি কথা বলতে আমি ডেভেলপমেন্টে আসলে অনেক বেশি কিছুই পারতাম না। অনেক বেশি কিছু না, ধরেন যে খুবই মানে বিয়ার মিনিমাম যতটুকু দরকার আমি ততটুকুই পারতাম। ধরেন আমার ইউনিভার্সিটি গুলোতে প্রজেক্ট করার জন্য যতটুকু শেখার প্রয়োজন হয়েছে ততটুকুই পারতাম শুধুমাত্র। তাছাড়া ফুল ফ্লেজ ধরেন যে একটা ফ্রেমওয়ার্ক বা একটা স্ট্যাক বা ধরেন কোনো কিছু আসলে পারতাম না। কিন্তু আমি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি বা ধরেন হচ্ছে যে আমার বেসিক প্রবলেম সলভিং স্কিল থাকতো, এই স্কিলটা থাকার কারণে আমি কিন্তু অনলি 3 মাসের মধ্যে আসলে সবকিছু শিখে ফেলছি। ইভেন 3 মাসের মধ্যেও না, অ্যাকচুয়ালি আমাদের আসলে স্টার কোডারের পরে যারা ট্রেনিতে জয়েন করে, প্রথম 1.5 মাস থাকে আসলে বুট ক্যাম্প পিরিয়ড, ঠিক আছে? সো ওই 1.5 মাসের মধ্যে আসলে মোটামুটি অনেক জিনিসপত্রগুলো শিখে ফেলি, এবং পরবর্তীতে 1 মাস অ্যাকচুয়ালি টিমের সাথে এঙ্গেজ হয়ে টিমের বিভিন্ন শ্যাডো রিসোর্সের হিসেবে বা তারা বিভিন্ন আসলে কাজ দেয় ইন্ডাস্ট্রি লেভেলের, বা কিছু পেড প্রজেক্ট করতে হয় বা কিছু পিওসি প্রজেক্ট করতে হয়, সো ওগুলাতে কাজ করি। সো তার মানে আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, আমার যদি একটা স্ট্রং হচ্ছে বেসিক থাকে, তাহলে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট যে আমাকে ইউনিভার্সিটি থেকে শিখিয়ে যাইতে হবে এটা আসলে দরকার নাই। আর আমরা যখন ফ্রেশার হিসেবে অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিই, তখন আসলে যারা ইন্টারভিউ নেয় তারা আপনাকে আসলে ফ্রেশার হিসেবেই চিন্তা করে। আপনার থেকে তারা কখনোই এক্সপেক্ট করে না যে আপনি আসলে অনেক বেশি ডেভেলপমেন্ট, অনেক ডিপের ডেভেলপমেন্ট পারবেন আপনি। আপনার একদম কোর স্কিল গুলাই তারা টেস্ট করে, যে আপনার ফান্ডামেন্টাল জিনিসগুলা আছে কিনা আপনার মধ্যে ওইটুকু আছে কিনা। ধরেন ফর এক্সাম্পল যে আপনি ওপিপিটা জানেন কিনা, আপনার বেসিক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নলেজ আছে কিনা, আপনার ডেটাবেস নলেজটুকু আছে কিনা, আপনার হচ্ছে একদমই ফান্ডামেন্টাল নেটওয়ার্কিং নলেজটুকু আছে কিনা। সো এই জিনিসগুলো যদি আপনি জানেন, আর এই জিনিসগুলো তো আমরা অলরেডি যখন ইউনিভার্সিটিতে আমাদের এই কোর্সগুলো অলরেডি থাকে, এই কোর্সগুলোতে যদি আমরা একটু ভালোভাবে করি এবং হচ্ছে যদি আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং করি বা ধরেন আমাদের প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জায়গাটা যদি ভালো থাকে, তবে অ্যাকচুয়ালি ইজিলি আমরা কোম্পানিগুলোতে জয়েন করতে পারি। এবং কোম্পানিগুলো কখনোই আপনার কাছ থেকে একদমই আপনি ডেভেলপমেন্ট জেনে আসবেন এটা আসলে কখনোই তারা প্রত্যাশাও করে না, এবং আপনাকে ওইরকম ভাবে আসলে কোশ্চেনও করে না, ঠিক আছে? আর যদি আপনি ধরেন অনেক কিছু পারেন, এখন একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ধরেন যে ভালো করছেন, অলরেডি 4th ইয়ার আছেন, আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক শিখেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য অ্যাডভান্টেজ, ঠিক আছে? যে 4th ইয়ার আছেন, আপনি ছোটখাটো জিনিসপত্র হয়তো শিখলেন, ছোট একটা ফ্রেমওয়ার্ক শিখলেন বা একটা ল্যাঙ্গুয়েজ শিখলেন, ডেভেলপমেন্টের যেটা জানেন সেটা দিয়ে ঢুকলে হয়তো ধরেন আমি স্টার কোডার দিয়ে হচ্ছে ট্রেনি হিসেবে ঢুকছি, আপনি 3 মাসে ট্রেনি না ঢুকে ওরা হয়তো ওইটুকু জাজ করে আপনাকে ডিরেক্টলি জুনিয়র লেভেলে হচ্ছে জয়েন করাবে। সো এইটুকুই হচ্ছে পার্থক্য। এবং আমার মতে আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করার দরকার নাই যখন ইউনিভার্সিটিতে আসেন। যতটুকু মিনিমাম শেখা দরকার ততটুকু শেখেন, আগে ফান্ডামেন্টাল জিনিসটা ঠিক করেন, আগে বেসিক জিনিসটা ঠিক করেন। এবং কম্পিউটার সায়েন্সের যে কোর যে সাবজেক্টগুলো আমি বললাম, এগুলার বেসিক নলেজ গুলো নেন। কারণ আসলে কি, যে আমরা যখন কাজ করি ডেভেলপমেন্ট ফেসে আইসা বা প্রজেক্টে, আসলে এই নলেজ গুলো আমাদের লাগে। দেখা যায় কি যে অনেকে মনে করে ডেভেলপমেন্ট করতে গেলে কেন আমাকে ওই জিনিসগুলো জানতে হয়। আমরা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে ওই জিনিসগুলো, তখন মনে হবে যে আমার যদি ওই জিনিসগুলো ভালো জানা থাকতো তখন আসলে আমি অনেক বেশি সুবিধা পাইতাম। যাদের জানা থাকে না তারা আসলে পরবর্তীতে এসে তাদের আসলে ওগুলো স্টাডি করতেই হয়, পড়তেই হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো একটা গাইডলাইন দিচ্ছেন স্টুডেন্টদেরকে। এখন হচ্ছে আমরা ব্যাক টু দা বেসিক 23, যেহেতু আমাদের মেইন মানে প্রোগ্রামের মেইন এজেন্ডা হচ্ছে স্টার কোডার প্রোগ্রামের প্রিপারেশনের উপরে, তো আমরা এখন অ্যাকচুয়ালি একটু জানতে চাচ্ছি যে স্টার কোডার প্রোগ্রামের জন্য আপনার মানে কি কি টপিক গুলো আসলে আমাদের পড়াশোনা করা উচিত খুব ভালোভাবে আপনার এক্সপিরিয়েন্সে, এন্ড প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত আর কি? আচ্ছা, সো প্রিপারেশন নেওয়ার আগে আমি আগে ক্লিয়ার করি অ্যাকচুয়ালি আমাদের মানে এখন পর্যন্ত ধরেন লাস্ট যে প্রিভিয়াস ইয়ার গুলোতে যেভাবে অ্যাকচুয়ালি স্টার করার প্রোগ্রাম হয়েছে, এগুলো আসলে কি 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 প্রসেস ফলো করে বা কি কি স্টেপ আমাদেরকে পাস করতে হয়। তো ওখানে আসলে আমাদের 4টা স্টেপ থাকে, 4টা স্টেপে আসলে আমাদেরকে পাস করতে হয়। সো ইনিশিয়ালি হচ্ছে ধরেন সার্কুলার হবে, সার্কুলার হওয়ার পর আপনারা সবাই
আপনাদের সিভি প্রিপেয়ার করবেন, তারপরে হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করে ওখানে সাবমিট করবেন, আপনাদের সিভিটা সাবমিট করবেন। তো যারা যারা সিভি সাবমিট করবেন প্রথম রাউন্ডের জন্য সবাই আসলে কল পাবেন, মোটামুটি অলমোস্ট সবাই কল পাবেন আমরা বলতে পারি। সো প্রথম রাউন্ড অ্যাকচুয়ালি কি থাকে, প্রথম রাউন্ডটা হচ্ছে অনলাইন রাউন্ড থাকে একটা। সো সেখানে আমাদের আসলে এমসিকিউ, প্রথম রাউন্ড হচ্ছে এমসিকিউ রাউন্ড এবং হচ্ছে অনলাইন রাউন্ড। ওখানে হচ্ছে আমাদের মোটামুটি ধরেন 50টার মতো এমসিকিউ দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে মোটামুটি ধরেন হচ্ছে 50 মিনিটের মতো, 50-55টার মতো থাকে, 50 মিনিটের মতো আর কি টাইম দেওয়া থাকে। তো ওই টাইমের মধ্যে আমাদেরকে ওই এমসিকিউ গুলো আসলে দাগাইতে হয়। সো ওই এমসিকিউ গুলোর মধ্যে থেকে এখন আমি বলছি কি কি টপিক থেকে আসলে এমসিকিউ গুলো থাকে। সো এমসিকিউ গুলো মোস্টলি থাকে হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড, একদমই বেসিক ফান্ডামেন্টাল প্রবলেম সলভিং রিলেটেড, তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড, তারপরে হচ্ছে আপনার ডেটাবেস রিলেটেড এবং নেটওয়ার্কিং এর টুকটাক হয়তো একটা দুইটা কোশ্চেন আপনারা নেটওয়ার্কিং এর পাইতে পারেন। আর হচ্ছে এসডিএলসি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেল আছে, সো ওইটার থেকে বেসিক্যালি কোশ্চেন গুলো থাকে। সো আমি এখানে যতগুলা টপিক মেনশন করলাম এই টপিক গুলার মধ্যেই থাকে এবং মাস্ট এগুলার মধ্যেই থাকে। প্রিভিয়াস যতগুলা স্টার করার প্রোগ্রাম হয়েছে এর মধ্যে আসলে সবগুলাতে আসলে এর মধ্যে থেকেই থাকছে মোটামুটি। এবং দেখবেন যে আপনাদের ইনভাইটেশন দেওয়ার আগে মোটামুটি ইমেলে মেনশন করে দেয় অলরেডি এই টপিকগুলো, যে এই টপিকগুলোর মধ্যে থেকে আপনার বা এই জায়গাগুলো থেকে আপনার আসলে কোশ্চেন থাকবে। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম রাউন্ড। সো প্রথম রাউন্ডটা কিন্তু আসলে অনেক বেশি মানে প্রতিযোগিতাপূর্ণ, কারণ কি যে অনেকে অনেকে আসলে সবাই মোস্ট অফ দ্য ধরেন যে অনেক মানুষজন আসলে অ্যাপ্লাই করে। তো এই রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে কিন্তু খুবই কম সংখ্যক মানুষজন নেয়, ঠিক আছে? কারণ কি, কারণ সেকেন্ড রাউন্ডটা হয় হচ্ছে আমার অন সাইট রাউন্ড। সো অন সাইট রাউন্ডে কিন্তু অনেক কম নেয়। সো আপনাকে মিনিমাম তো 60% মার্কস পাইতে হয়, 60%-এর নিচে না পাইলে তো আপনাকে নিবেই না। আর দ্বিতীয় হচ্ছে 60% পাওয়ার পরেও যারা ধরেন যে বেশি মার্ক পাবে তারা হচ্ছে আগায় থাকে, মানে হচ্ছে র্যাঙ্কিং করে ওইভাবে হচ্ছে প্রথম দিক থেকে আসলে লোকদেরকে সেকেন্ড রাউন্ডের জন্য ইনভাইট করে। তো সেকেন্ড রাউন্ডটা কি হয়, সেকেন্ড রাউন্ডটা হয় হচ্ছে একটা অন সাইট রাউন্ড। সেকেন্ড রাউন্ডে প্রবলেম সলভিং প্লাস হচ্ছে এমসিকিউ থাকে, অর্থাৎ 20টার মতো এমসিকিউ থাকে আর 8 থেকে 10টার মতো প্রবলেম থাকে। সো এটা আসলে ব্রেন স্টেশনের যে কোনো একটা অফিসে যে আপনাকে ওদের পিসিতে বসে ওয়েবসাইটে বসে অ্যাকচুয়ালি আপনাকে দিতে হবে। লাইক ধরেন আপনি কন্টেস্টে যেরকম ভাবে করেন একটা ওয়েবসাইট, অন্য কোথাও আপনি ব্রাউজ করতে পারবেন না, ওখানে বিল্ট ইন হচ্ছে এডিটর থাকবে, সেখানে আপনাকে কোড লিখতে হবে, সেখানে সাবমিট করতে হবে। তো এমসিকিউ এর মধ্যে 20টা এমসিকিউ যে থাকে, এমসিকিউ গুলা ধরেন অনলাইন রাউন্ডে যেই এমসিকিউ গুলা ছিল সিমিলার টাইপের এমসিকিউ থাকে এবং টপিক গুলা হচ্ছে সিমিলার টপিক থাকে। আর প্রবলেম সলভিং এর 8টা 10টার মধ্যে ধরেন প্রবলেমের ইজি প্রবলেম, মিডিয়াম প্রবলেম এগুলোর উপর হচ্ছে ভাগ করা থাকে, মার্কিং ভাগ করা থাকে। দেখো ইজি প্রবলেমটা হচ্ছে ধর 2 মার্ক 3 মার্ক, আর একটু হার্ড গুলো 5 মার্ক 7 মার্ক 10 মার্ক এরকম ভাবে থাকে। আর এই প্রবলেম গুলা মূলত হচ্ছে খুব বেশি ডিফিকাল্ট থাকে না। যদি আমি লিড কোডের স্ট্যান্ডার্ডে বলি তাহলে ধরেন যে ইজি টু মিডিয়াম এর মধ্যেই মোটামুটি থাকে এবং একটা দুইটা প্রবলেম একটু হার্ড থাকে, ওটা হার্ড লেভেলের প্রবলেমই থাকে এবং ওই প্রবলেম গুলোর মার্ক আসলে অনেক বেশি থাকে, 12 মার্ক 15 মার্ক এরকম ভাবে থাকে। তো এইটা গেল হচ্ছে আপনার সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজটা হচ্ছে অনসাইট রাউন্ড হয়। সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজে থাকে হচ্ছে লং ডে অ্যাসেসমেন্ট নামে একটা ফেজ থাকে, অর্থাৎ সারাদিন ব্যাপী হচ্ছে আপনার একটা অ্যাসেসমেন্ট চলে। সো সেকেন্ড রাউন্ডে আসলে যারা ভালো করে ধরেন সেইখান থেকে সিলেক্টিভ কিছু লোকজনকে আসলে থার্ড রাউন্ডের জন্য ইনভাইট করা হয়। থার্ড রাউন্ডে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কেস স্টাডি টাইপের জিনিসপত্র থাকে, আপনাকে কিছু রিয়েল লাইফ সিনারিও প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেম গুলা রিলেটেড আপনার ওখানে হয়তো বিভিন্ন ডায়াগ্রাম ড্র করতে বলবে, আপনাকে একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে বলবে। তারপরে বিভিন্ন ডায়াগ্রাম মিস হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম বলতে আমরা যে কোনো কিছু বুঝি, হয়তো আপনাকে ডেটাবেসটা ডিজাইন করতে বলবে, ঠিক আছে? সো এবং এটার জন্য একটা প্রেজেন্টেশনও প্রিপেয়ার করতে হবে। এটা আসলে গ্রুপে করা হয় এবং আপনাদেরকে আসলে ফলো করা হয় যে আপনারা গ্রুপে কিভাবে কমিউনিকেট করতেছেন, টিম মেম্বারদের সাথে কিভাবে ডিসকাস করতেছেন জিনিসগুলো, আপনার প্রেজেন্টেশন স্কিলটা কেমন, আপনি প্রবলেমটা আসলে ধরতে পারছেন কিনা, অ্যানালিসিসটা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, এই সব স্কিলগুলো আসলে ওই লং ডে অ্যাসেসমেন্ট রাউন্ডে আপনাদেরকে আসলে যাচাই বাছাই করা হয়। এবং ওখানে আসলে একজন মানে ইন্টারভিউয়ার থাকে, একটা টিমমেট অ্যাসাইন করা থাকে, একজন দুজন করে থাকে, ওনারা আসলে আপনাদেরকে সার্বক্ষণিকভাবে আসলে তদারকি করতে থাকে যে আপনারা আসলে কি করতেছেন, কিভাবে কমিউনিকেট করতেছেন, সবগুলা এগুলোর উপর আসলে মার্কিংটা থাকে। এবং তার পরবর্তীতে একটা শর্ট ইন্টারভিউ হয়, 15 to 20 মিনিটস এর একটা শর্ট ইন্টারভিউ হয় ওই দিন, যেদিন হচ্ছে আমাদের আসলে লং ডে অ্যাসেসমেন্ট রাউন্ডটা থাকে মোটামুটি। এবং এই থার্ড রাউন্ড পাস করলে পরবর্তীতে আসলে থাকে হচ্ছে ফোর্থ রাউন্ড আসলে থাকে, যে ধরেন আপনার
যদি আপনি আগে ডেভেলপমেন্ট জানেন তাহলে হচ্ছে সেই রিলেটেড আপনার স্ট্যাক চুজ করে দিতে হয় আগে, আপনি যখন ফর্মটা ফিল আপ করেন। এবং সেই মানে স্ট্যাকের উপর আপনাকে কিছু অ্যাসেসমেন্ট দেয় যে আপনি আসলে ওই স্ট্যাকটা ঠিকঠাক মতো জানেন কিনা, কাজ করেন কিনা। যদি আপনি সেই অ্যাসেসমেন্টটা ঠিকঠাক মতো করতে থাকেন, তারপর আসলে একটা ইন্টারভিউ ওরা অ্যারেঞ্জ করে যদি ইন্টারভিউটা পাস করতে পারেন, তখন আপনাকে ডিরেক্টলি জুনিয়র হিসেবে রিক্রুট করে। আর আদারওয়াইজ আপনি যদি থার্ড রাউন্ড পর্যন্ত অনেক ভালো করেন, তো আপনাকে হচ্ছে পরবর্তীতে ট্রেনি হিসেবে অফার করে যে 3 মাস আপনার ট্রেনিং পিরিয়ড থাকবে, তার পরবর্তীতে আপনি হচ্ছে জুনিয়র লেভেলে জয়েন করবেন। সো ওভারঅল প্রসেসটা হচ্ছে এটা আসলে বললাম আমি 4টা স্টেপে হয়। এখন কি কি টপিক আসলে আমাদের কভার করা উচিত, আমি অলরেডি প্রথমেই মেনশন করছি কোন কোন জায়গা থেকে এমসিকিউ থাকে। তার মানে এমসিকিউ রাউন্ড গুলাতে পাস করতে হলে আমাকে ওই টপিক গুলা জানতে হবে। এখন এই টপিক গুলো আসলে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, আপনাদের ইউনিভার্সিটি লেভেলে যখন এই সাবজেক্ট গুলোতে পড়ানো হয়, তখন আসলে ভালোভাবে পড়লেই ফান্ডামেন্টাল জিনিসটা আপনি জানতে পারবেন এই টপিক গুলা। সো ওই ফান্ডামেন্টালের ভিতর থেকে করা হয়, অনেক ডিপের কোশ্চেন করা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আপনারা জাস্ট আপনাদের ইউনিভার্সিটিতে যতটুকু পড়ানো হয় অতটুকুই যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন বা ভালোভাবে হচ্ছে জানেন, তাহলেই হচ্ছে আপনারা এই যে এমসিকিউ রাউন্ডের জিনিসপত্রগুলো কভার করতে পারবেন। আর কন্টেস্টেডটা তো বললাম যে লিড কোডে ধরেন ইজি মিডিয়ামের মধ্যেই থাকে, একটা দুইটা হার্ড প্রবলেম ব্যতীত বাকিগুলো আসলে ইজির মধ্যেই থাকে। আর একটা দুটো তো হার্ড থাকবে আপনার ওখানে, আপনি যত ভালো প্রবলেম সলভিং স্কিল আপনার যত ভালো হবে, তত আপনি আগায় থাকতে পারবেন। আর আগায় থাকলে আপনার থার্ড রাউন্ডে যাওয়ার চান্স বাড়বে। আর আপনারা কিন্তু সব রাউন্ডের মার্কিং এর বেসিসে কিন্তু আসলে মানে ফাইনাল স্কোরটা হয়, এমন না যে একটা একটা রাউন্ড পাস করতেছেন পরের রাউন্ডে এরকম। সো সব রাউন্ডের উপর বেস করে অ্যাকচুয়ালি হচ্ছে এটা হয়। ওকে ভাই, তো থ্যাংক ইউ সো মাচ। আপনার পুরো প্রসেসটা আসলে আমাদেরকে একদম ইজিলি বুঝিয়ে দিচ্ছেন আর কি। তো এখন একটা কোশ্চেন হচ্ছে যে এই যে আপনি কন্টেস্টের কথা বললেন, আমরা হচ্ছে কন্টেস্ট দিই, এমসিকিউ দিই। এখন এই জায়গাটাতে আসলে আলটিমেটলি মানে এমসিকিউ যেটা, এটা তো হচ্ছে আমরা অনলাইনে এক্সামটা দিচ্ছি তাই না, স্টার কোডারে। তো জি ভাই। এখানে হচ্ছে যদি কেউ এআই টিআই দিয়ে কপি করে, এটা নিয়ে কি আলটিমেটলি কোনো প্ল্যানিং থাকে BS23 এর? হ্যাঁ, এগুলো তো অবশ্যই আপনার হচ্ছে ধরেন আপনারা আপনাদের ট্যাব গুলা সুইচ করতে পারবেন না, তারপরে হচ্ছে ধরেন কোনো এআই ইউজ করতে পারেন, এগুলো আসলে প্রপার ইনস্ট্রাকশন দেওয়াই থাকে। এবং এগুলো নিয়ে আই থিঙ্ক ব্যাক এন্ডে আসলে অনেকগুলো কাজ করা হয়, চেকিং করা হয় যে আসলে কে কিভাবে সাবমিট দিচ্ছে, পর্যবেক্ষণ করা হয়। বাট আমি জানি না এই বছর আসলে কিভাবে হবে। ধরেন আগের বছর পর্যন্ত অনলাইনে হয়েছে, এমনও হইতে পারে যে এই বছর ধরেন কোনো একটা সিকিউরিটি ওয়েবসাইটে আপনাদেরকে নিল, রেজিস্ট্রেশন তৈরি করা কোনো একটা সিকিউরিটি ওয়েবসাইট, আমি জানি না অ্যাকচুয়ালি কি হবে। বাট এমনও হইতে পারে যে সেখানে আসলে মোড সিকিউর ওয়েতে আপনাদের জিনিসগুলো হ্যান্ডেল করা হবে, বা অন্য কোনো প্রসেস আসলে ফলো করবে কিনা এটা আসলে আমি জানি না। বাট প্রিভিয়াস ইয়ার গুলোতে অনলাইনেই হইতো, প্লাস হচ্ছে ধরেন যেগুলো তো অবশ্যই মনিটর করা হয় যে কেউ অন্য কোনো ভাবে আসলে দিচ্ছে কিনা, বা এআই দিয়ে কোনো কিছু জেনারেট করে সাবমিট করতেছে কিনা। এবং কোশ্চেন গুলো আসলে ওইভাবে করা হয়, একটু ক্রিটিক্যালি একটু ট্রিকি ভাবে করা হয়। এবং এখানে আসলে টাইমের একটা বিষয় থাকে, ঠিক আছে। সো ফার্স্ট রাউন্ড অ্যাকচুয়ালি, যেহেতু ফার্স্ট রাউন্ড ব্যতীত বাকি রাউন্ড গুলো ধরেন যে আমাদের অনসাইড রাউন্ড হয়, সো ফার্স্ট রাউন্ডে কি থাকে, ধরেন প্রবলেম বেশি থাকে, টাইম অনেক কম থাকে, ঠিক আছে। সো আপনি ওই এআই দিয়ে কপি করে দিবেন, তারপরে হচ্ছে ধরেন যে দিবেন, অতটুকু সময় আপনি আসলে পাবেন না। আর ট্যাপ তো সুইচ অ্যাকচুয়ালি করাই যায় না। আর আপনি যে ধরেন যে এআই দিয়ে চুরি টুরি করে দিবেন, ওই সুযোগটুকু আসলে কম পাওয়া যায়। আপনি যদি অ্যাকচুয়ালি পারেন, তবে আপনি আসলে প্রবলেম পড়ে দ্রুত আসলে জিনিসগুলো আনসার করতে পারবেন। সো এরকম টাইপের জিনিসপত্র গুলাই দেওয়া থাকে এমসিকিউ তে, প্রবলেম গুলো এরকমই থাকে মোটামুটি। তো এখন হচ্ছে আলটিমেটলি আপনার আরেকটা কোশ্চেন হচ্ছে যে এআই যে আমাদের চাকরি খেয়ে দিবে প্রোগ্রামারদের যারা সিপিটিপি করে, এগুলো নিয়ে আসলে অনেক আহ, আলোচনা হয় আর কি। এখন এটা নিয়ে আসলে মানে কেমন কি চিন্তা ভাবনা আপনার আর কি অ্যাজ এ ইঞ্জিনিয়ার? এটা আসলে অনেকেই বলে যে এআই আসলে চাকরি খেয়ে দিবে, কিন্তু আসলে এআই চাকরি খেয়ে দেওয়ার মতো অবস্থা আসলে নাই, সত্যি কথা বলতে। ঠিক আছে, আপনাকে আসলে মানে রিপ্লেস করার মতো অবস্থা এখনো এআই আসলে হয় নাই। সো এআই অ্যাকচুয়ালি কি করতে পারে, এআই আসলে আমাদের ডেভেলপমেন্ট প্রসেসকে ফাস্টার করতে পারে, ঠিক আছে। সো কখনোই আপনার রিপ্লেস করতে পারবে না, আপনার প্রসেসকে ফাস্টার করতে পারে। হয়তো আপনি একটা জিনিস আগে হচ্ছে ম্যানুয়ালি বসে বসে লিখতে হতো, একদম ভ্যানিলা জিনিসপত্র, বাট সেটা হয়তো আপনি এআই দিয়ে লিখা দিতে পারতেছেন। কিন্তু ওভারঅল যদি জিনিসটা আপনি না বুঝেন, এবং এআই কেউ কিন্তু যদি আপনি প্রপারলি প্রম্পট দিতে না পারেন যে আসলে ও কিভাবে কাজ করবে, ইন্টারনাল আর্কিটেকচারটা যদি ওকে আসলে ডিফাইন করে না দিতে পারেন, সো ও কিন্তু আসলে ধরেন হ্যালুসিনেট করে, ও ঠিকঠাক মতো কিন্তু আসলে আনসার দিতে পারে না অ্যাকচুয়ালি। ইভেন ধরেন আপনি এআই দিয়ে যদি করেন, প্রচুর পরিমাণে আসলে বাগ আসে, ঠিক আছে। সো আমি আমার আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে দেখছি আসলে
টিমে টিমের বাইরে অনেক জায়গাতে আসলে প্রচুর পরিমাণে আসলে কি বাগ প্রডিউস হয় যারা শুধুমাত্র এআই দিয়ে কোড করে। মানে আপনি ইন্টারনালি কোন আর্কিটেকচার জানেন না, কিভাবে আপনার কোড কাজ করতেছে তোর কিছুই জানেন না, আপনি জাস্ট হচ্ছে বললেন যে ভাই আমার এই প্রবলেমটা সলভ করতে হবে, এআই কে দিলেন, এআই আপনাকে সলভ করে দিল। কোড আপনি আসলে অ্যাকচুয়ালি পরবর্তীতে ইনজেক্ট করে রান করলেন, হয়তো একদমই যেটা ফান্ডামেন্টাল হ্যাপি পাথ আমরা কে বলি সেটা হয়তো রান করে, বাট আসলে দেখা যায় কি যে প্রচুর পরিমাণে আসলে বাগ প্রডিউস করতেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে এমন সব বাগ আসলে প্রডিউস করছে যেগুলো আসলে ফাইন্ড আউট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যখন আপনি অন্ধের মতো এআই দিয়ে কোড করতেছেন তখন। কিন্তু আপনি যদি জিনিসপত্রগুলো জানেন, ঠিক আছে, এবং ওই যে বললাম স্পিড আপ করার জন্য একদম ফান্ডামেন্টাল জায়গাগুলোতে যদি ওকে ইনস্ট্রাকশন দেন যে ভাই আমাকে এইটা করতে হবে, এইভাবে করতে হবে, যেটা হয়তো আপনাকে বসে ম্যানুয়ালি লিখতে হইতো, ঠিক আছে, সেটা না করে ধরেন ও কি করতে পারবে, সেটা যেটা আপনার লিখতে আধা ঘন্টা লাগতো সেটা আপনাকে 2 মিনিট লিখে দিতে পারবে। বাট এর বাইরে অ্যাকচুয়ালি অনেক বেশি আপনাকে রিপ্লেস করে ফেলবে, এরকম অবস্থা আসলে হয় নাই। সো এটা নিয়ে আসলে একটু টেনশন করার দরকার নাই যে এআই আমাদের আসলে রিপ্লেস করে দিবে। ইভেন এআই রিলেটেড আসলে অনেকগুলা প্রবলেম মানে আছে অলরেডি, এগুলা সলভ করার জন্য হইলেও আমাদের মতো ইঞ্জিনিয়ারদের দরকার হবে। হয়তো কি হইতে পারে, পাথ চেঞ্জ হইতে পারে, ডেভেলপমেন্টের স্টাইলটা চেঞ্জ হইতে পারে, প্রসেসটা ফাস্টার হইতে পারে। যেমন এআই আসার কারণে এখন আসলে ডেলিভারি অনেক বেশি ফাস্টার হয়, কারণ ছোট ছোট জিনিসগুলো আসলে আমরা দেখা যায় যে অনেক সময় হাতে করি না, এআই কে দিয়ে করাই এবং প্রপার ইনস্ট্রাকশনের মাধ্যমে করাই, ঠিক আছে। কিন্তু ওরকম না যে অন্ধের মতো জাস্ট একটা রিকোয়ারমেন্ট ধরাই দিয়ে যে ভাই এটা আমাকে সলভ করে দাও তুমি, সে আসলে সলভ করে দিচ্ছে, বিষয়টা এরকম না। আর এআই আসলে কি করে জানেন, এআই আসলে এখন বর্তমান সময়ে মানে একটা যে তার ইনফরমেশন, ধরেন এআই ট্রেন হচ্ছে, এআই ট্রেন হয় কিসের থেকে, তাকে অবশ্যই কিছু পরিমাণ আমাকে ডেটা প্রোভাইড করতে হয়। এখন এই ডেটাটা এআই নিচ্ছে কোথায় থেকে, ইন্টারনেট থেকে নিচ্ছে। এখন ইন্টারনেটে ওই ডেটাটা কে প্রোভাইড করতেছে, এআই নিজেই প্রোভাইড করতেছে। এখন ধরেন এআই কে যদি আপনি আরো ম্যাচিউর বানাইতে চান তাহলে কি করতে হবে, তাকে আর আসলে প্রচুর পরিমাণে ডেটা প্রোভাইড করতে হবে এবং আসলে হিউম্যান ডেটা প্রোভাইড করতে হবে। কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, একটা সার্কুলার ডিপেন্ডেন্সির মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে যে এআই ডেটা নিচ্ছে কোথায় থেকে নিচ্ছে, ইন্টারনেট থেকে নিচ্ছে। ইন্টারনেটে আবার ডেটাটা কে প্রোভাইড করতেছে, এআই নিজেই প্রোভাইড করতেছে, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে আসলে মানে অনেক কিছুই আছে, অনগোয়িং চলবে, এআই আসবে, এআই আমাদের জিনিসপত্রগুলোকে ইজিয়ার করবে, ফাস্টার করবে, কিন্তু রিপ্লেস করতে পারবে না। সো এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে, যে এআই আসলে আমাদের সবকিছু রিপ্লেস করে দিবে। থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন হচ্ছে এক্সট্রা কোডার কন্টেস্ট রাউন্ড, যেটা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড, ওইটাতে হচ্ছে বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে কন্টেস্টে তো দেখা যায় কিছু প্যাটার্ন তো অবশ্যই মিলে। তো আসলে এক্স্যাক্টলি কোন টপিক থেকে আসলে বেঞ্চেন 23 বেশি কোশ্চেন করে আর কি, এইটা নিয়ে যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন, কোন টপিক গুলো বেশি মোটামুটি প্রিপারেশন নিলাম, একটা ওয়েল প্রিপারেশন আমাদের হবে আর কি। এটা তো এক্স্যাক্টলি আসলে বলা যায় না, তবে ধরেন ফান্ডামেন্টাল জিনিসপত্র আমি কয়েকটা টপিক মেনশন করতে পারি, এগুলাতে ধরেন সব জায়গা থেকে আসে, ইভেন ধরেন কন্টেস্ট গুলোতে ধরেন গ্রাফ রিলেটেড প্রবলেম থাকেই। সো আমরা বলতে পারি যে গ্রাফ রিলেটেড একটা প্রবলেম থাকবে মিনিমাম। তারপরে ধরেন যে হচ্ছে নাম্বার থিওরি থেকে, টুকটাক নাম্বার থিওরি থেকে একটা দুইটা কোশ্চেন থাকে। সো নাম্বার থিওরি থেকে একটা দুইটা কোশ্চেন থাকবে। তারপরে ধরেন যে স্ট্রিং রিলেটেড, স্পেশালি নন অনলি যে ব্রেইন স্টেশন, অনেকেই দেখবেন কি যে আমাদের ইন্টারভিউ প্রসেসে স্ট্রিং রিলেটেড প্রবলেম গুলো কেন জানি বেশি থাকে, ঠিক আছে। সো স্ট্রিং রিলেটেড বা স্ট্রিং ম্যানিপুলেশন বা ধরেন যে স্ট্রিং দিয়ে কোনো কিছু একটা আপনার করতে হচ্ছে, হয়তো সেটা লোয়ার লেভেলের কোনো ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হচ্ছে, অথবা কোনো অ্যাডভান্স লেভেলের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হতেছে। কারণ স্ট্রিং রিলেটেড কাজ বাজ আসলে অনেক বেশি থাকে আমাদের এই ডেভেলপমেন্ট সাইকেলে, ঠিক আছে। এই জন্য দেখবেন যে অনেক জায়গাতেই ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনের মধ্যে স্ট্রিং রিলেটেড জিনিসপত্রগুলো থাকে, এই জন্য আমরা বলতে পারি যে স্ট্রিং রিলেটেড একটা প্রবলেম আসতে পারে। তাছাড়া হচ্ছে একটু অ্যাডভান্স জিনিসপত্র থাকে, ধরেন অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বা ডিপি, এগুলা জানলে এগুলা রিলেটেড একটা প্রবলেম থাকে। যেমন আমি যে এবার পার্টিসিপেট করছিলাম 24-এ আমার সময় ধরেন হচ্ছে যে একটা প্রবলেম ছিল ডিপি প্রবলেম, একদম লাস্ট প্রবলেম, ওই প্রবলেমের মার্কিং ছিল 20, ঠিক আছে, যেখানে 20টা এমসিকিউ এর মার্কিং 20, বাকি প্রবলেম গুলো ধরেন 2, 5, 10, 12 এরকম করে, সেখানে ওই 20টা মানে হার্ড প্রবলেম যেটা ডিপি প্রবলেম ছিল ওই প্রবলেমটার মার্কিং এ ছিল হচ্ছে 20। তো আমার ওখানে এক্স্যাক্টলি টাইমটা মনে নাই যে কতক্ষণ টাইম ছিল, কন্টেস্ট মানে টোটাল আসলে ডিউরেশন টাইমটা কত ছিল। তো আমার এটুকু মনে আছে আমি 50% টাইমে বাকি সব কমপ্লিট করছি, 20টা এমসিকিউ প্লাস ধরেন যে যদি আমি ধরি যে 9টা প্রবলেম ছিল তো 8টা প্রবলেম, আর আমার ওই হার্ড প্রবলেম সলভ করতে বাকি অর্ধেক সময় লাগছে। এবং অ্যাকচুয়ালি হার্ড প্রবলেমটা সলভ করার কারণে আমার র্যাঙ্কিংটা আসলে অনেক আগে আসছিল, যার কারণে ধরেন যে আমি ইজিলি আসলে ট্রেনি হিসেবে জয়েন করতে পারছি। এবং পরবর্তীতে আগে থাকার কারণে আমার, যেমন আমি ডট নেট নিয়ে কাজ করি, সো ডট নেট স্ট্যাকটাও আমি আসলে ফার্স্ট চয়েস ছিল, এটা আসলে পাইছি এই কারণে এইভাবে র্যাঙ্কিং করে। আরো বেশ কিছু স্কেল আছে, ওই স্কেল গুলোর উপর দিয়ে আসলে মেজারমেন্ট করে। তো এই জন্য একটু অ্যাডভান্স জিনিসপত্র গুলাও যাদের ধরেন যে
মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, তারা চেষ্টা করবো যে ছোটখাটো জিনিসগুলো তো আমরা পারবো অলরেডি, ওই যে হার্ড যে প্রবলেম থাকে ওটা মাস্ট বি আমরা সলভ করে আসবো, এটা আমরা চিন্তা করে মানে এটা আসলে টার্গেট নিয়ে যাবো, ঠিক আছে। সো অনেকে ওটা করতে পারে, অনেক বেশি সলভ হয় না, ওইটা করতে পারলে আপনার ধরেন চান্সটা অনেক বেশি বেড়ে যাবে যে একটা হার্ড প্রবলেম থাকে। সো সেটা যে ডিপলি রিলেটেডই থাকবে এরকম না, বাট ধরেন ওই যে অ্যাডভান্স গ্রাফ, অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার লাগলে যদি আপনারা শিখেন তাহলে ওইটা চান্সটা অনেক বেশি বাড়বে। আর বাকি ধরেন একদম বেসিক জিনিসপত্র থাকে, ধরেন যে একদম ছোটখাটো নাম্বার থিওরি জিনিসপত্র, তারপর হচ্ছে স্ট্রিং রিলেটেড জিনিসপত্র, ইমপ্লিমেন্টেশনের প্রবলেম থাকে একটা দুইটা, আর ওই যে বললাম গ্রাফ, স্ট্রিং, এগুলা। সো এগুলা মোটামুটি কভার করলে আই থিঙ্ক পারা যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর করে আসলে গাইড করার জন্য স্টার কোডা প্রোগ্রাম এন্ড সিপি কালচারটাতে আসলে আমরা কিভাবে ইনভলভ থাকতে পারি সেটার উপরে একটা গাইডলাইন আমাদেরকে দেওয়ার জন্য। তো এখন আলটিমেটলি আমরা স্টুডেন্টদের কাছে চলে যাব। অনেকে হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে কোশ্চেন করছে। বিফোর দ্যাট আমি একটু আস্ক করতে চাই যে আপনাদের যদি ভাইয়ের সাথে ডিরেক্টলি কথা বলার বা কোনো কনফিউশন ক্লিয়ার করার দরকার হয় কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন, আমরা একজন একজন করে নিব। ওকে, নোমান ভাই আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে কারেন্টলি আসাম ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে আছি 4th ইয়ারে। তো আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে লিড কোডের যে ইজি মিডিয়াম প্রবলেম গুলো সেগুলো প্র্যাকটিস করার মানে বেস্ট ওয়েটা কি স্টার কোডারের জন্য? এটা কি আমরা নিট কোড 150 বা হচ্ছে ব্লাইন্ড 75 এগুলো ফলো করব নাকি অন্য কোনো ওয়েতে করব? আর আরেকটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে সিএফ এর প্রবলেম গুলো কতটা হেল্পফুল হয় স্টার কোডার প্রোগ্রামের ক্ষেত্রে, মানে অ্যাকুরেসির ক্ষেত্রে বা স্পিডের ক্ষেত্রে? আর রেটিং কতটুকু ম্যাটার করে, যে অ্যাটলিস্ট 1200 বা 1400 হলে আমি মোটামুটি শিওর থাকবো যে আমি স্টার কোডার টেক করতে পারবো? এই ছোট্ট 3টা কোশ্চেন ভাইয়া। আচ্ছা, সো লিড কোডের প্র্যাকটিসের ক্ষেত্রে আমি পার্সোনালি আপনাদেরকে দুইটা ওয়ে ফলো করতে বলবো। সেটা হচ্ছে যে প্রথমত আপনি লিড কোডের ধরেন আজকে থেকে শুরু করবেন। সো নেক্সট আমাদের স্টার কোডার হওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন, যে ডেইলি চ্যালেঞ্জ হয়, সো ডেইলি চ্যালেঞ্জের প্রবলেমগুলোতে অ্যাটেন্ড করবেন। তো ওইখানে আসলে অ্যাটেন্ড করলে কি সুবিধা হবে, ধরুন ওই প্রবলেম গুলো কোনো প্যাটার্ন মেনটেন করে আসে না, দেখা যাবে কি এক এক সময় এক এক টপিক থেকে আসতেছে, এক এক সময় ইজি দিচ্ছে, এক এক সময় মিডিয়াম দিচ্ছে, এক এক সময় হার্ড দিচ্ছে। সো আপনাকে সবগুলো পারতে হবে এমনও না, কিছু জিনিস হয়তো আপনি পারবেন, কিছু পারবেন না, টিউটোরিয়াল পড়বেন বা পড়ে তারপর শিখে করবেন। সো এটা করলে কি হবে আপনার, যে একদমই সামনে যদি কোনো আননোন প্রবলেম চলে আসে সেটা আসলে অ্যাটেম্প্ট করার এটা বিল্ড হবে আপনার মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক প্রবলেম তো আছে লিড কোডে, তো আমরা আসলে সলভ করবো কোনগুলা? সো শুধুমাত্র লিড কোড না, যারা আসলে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি বা আসলে প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও অনেক অনেক অনলাইন জাজ আছে। সো সেগুলোর মধ্যে আসলে হাজার হাজার প্রবলেম আছে, সবগুলো আসলে সলভ করা সম্ভব না। এই জন্য আসলে অলওয়েজ সিলেক্টিভ প্রবলেম সলভ করা উচিত। সিলেক্টিভ প্রবলেম সলভ করলে আমাদের আসলে আমরা আসলে প্রোগ্রেসটা অনেক ভালো হয়, কিছু কিছু মানে হ্যান্ড পিকড প্রবলেম গুলো সলভ করতে পারলে। সো লিড কোডের ক্ষেত্রে আনসারটা হচ্ছে যে আপনি ওই যে ওখানে যে 150 এবং হচ্ছে 75 আছে, ওই কয়েকটা যদি কভার করতে পারেন আপনাদের তো মোস্ট অফ দ্য জিনিসপত্র আসলে কভার হয়ে যাবে। সো আপনি দুইটা ফলো করতে পারেন, 150 প্রবলেমের যে লিস্টটা আছে প্লাস 75 এর যে লিস্টটা আছে, আর হচ্ছে যে ডেইলি চ্যালেঞ্জ একটা প্রবলেম আসে ওইটাকে আপনি ফলো করতে পারেন। তারপরে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে যে প্রবলেমগুলো, সিএফ এর প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে আসলে কতটুকু কাজে দেয়। তো সিএফ এর স্টাইলে অ্যাকচুয়ালি আসলে শুধুমাত্র বিএস না, কোনো আসলে ইন্টারভিউ কোশ্চেন গুলো আসলে আসে না সিএফ এর মধ্যে। আসলে যেভাবে আপনার ডেসক্রিপশন দেওয়া থাকে একটু ট্রিকি ওয়েতে, ঠিক আছে, দেখা যায় ডেসক্রিপশন বুঝে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে সময় যায়, কিন্তু ইন্টারভিউ এর কোশ্চেন গুলো আসলে মানে মোস্ট অফ দ্য জিনিসপত্র স্ট্রেট ফরওয়ার্ডই হয়, ঠিক আছে। মানে আপনার প্রবলেমটা স্ট্রেট ফরওয়ার্ড হবে, প্রবলেমটা বুঝতে আপনাকে অনেক বেশি প্যারা খাইতে হবে না। সো মোটামুটি আপনি একবার পড়ে না বুঝলে দুই তিনবার ভালো যদি মনোযোগ দিয়ে পড়েন, ঠিক আছে, জাস্ট হচ্ছে পয়েন্টগুলো যদি হচ্ছে নোট করেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে মানে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য সিএফ করলে আসলে অনেক বেশি উপকারে দেয় না, কিন্তু সিএফ করলে কি হবে যে আপনার ধরেন যে স্পিড আপটা হবে, আপনি দ্রুত কোড করতে পারবেন। সো ওই কেসে আপনার কাজে দিবে, কিন্তু তাছাড়া ধরেন যে লিড কোডটা ফলো করা উচিত ইন্টারভিউ এর জন্য যারা করেন, ঠিক আছে। আর যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন তাদের জন্য ধরেন যে লিড কোড না করলেও চলবে, যেমন আমি তখন আসলে খুব বেশি লিড কোডে প্রবলেম সলভ করতাম না, ঠিক আছে। আর যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন নাই বা শেষের দিকে এখন ওরকম ভাবে অ্যাক্টিভলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করার মতো আসলে আপনাদের সময় নাই, কারণ যারা আসলে 4th ইয়ারে আছি, সো তারা জানি তাদের আসলে যে থিসিস প্রজেক্ট অনেক কিছু নিয়ে আসলে সময় চলে যায়, 4th ইয়ার আসলে দেখতে দেখতে চলে যায়, অত বেশি সময় পাওয়া যায় না। সো তারা আসলে লিড কোডটা টার্গেট করবেন। আর যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছেন তারা হচ্ছে কোড ফোর্সেস
কন্টিনিউ করেন আপনাদের আগের স্টাইলেই, কোনো সমস্যা নাই। আর এমনিতেও দেখা যায় কি কোড ফোর্সেসের ধরেন যে প্রবলেম গুলা, তো ম্যাক্সিমাম প্রবলেম গুলা ইমপ্লিমেন্টেশন টাইপের থাকে, মানে ধরেন ABC এইগুলা অনেক হেভি জিনিসপত্র ইউজ করা হয় না, কিন্তু ইন্টারভিউতে আপনার জন্য কিন্তু একটু হইলেও আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম টেস্ট করা হবে, ঠিক আছে? সো এই জন্য ওই রিলেটেড হইতে পারে যে সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম ভ্যানিলা জিনিসপত্র, কিন্তু তারপরেও দেখা যাবে যে একটু ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম জিনিসপত্র দেওয়া হবে। এই জন্য সেক্ষেত্রে লিড কোডটা ফলো করা ভালো। আর আমার মতে যদি আপনি ধরেন স্পেশালিস্ট হন, তাহলে ব্রেন স্টেশনের কোডিং রাউন্ডটা আসলে আপনার ক্র্যাক করতে পারা উচিত, মিনিমাম স্পেশালিস্ট হইলেই। এবং কেউ পিপিল হইলে হইতে পারবে না বিষয়টা এমন না, অনেকেই আছে পিপিল হয়ে জয়েন করতেছে, কিন্তু আমি যদি রিভাল একটা ক্যাটাগরি নিই তাহলে স্পেশালিস্ট হইলে তার পারা উচিত। এখন ধরেন যে কন্টেস্ট টাইমে, কন্টেস্টটা আমাদের আসলে অনেক সময় খারাপ হয়, ঠিক আছে? সো আপনি আসলে ওই টাইমটা কতটা ভালোভাবে কাজে লাগাইতে পারতেছেন, কন্টেস্টের ওই টাইমটুকু যতটুকু জানেন ততটুকু আসলে দিয়ে আসতে পারতেছেন কিনা, এটার উপর আসলে আপনার ওই ডিপেন্ড করে যে আপনার আসলে কন্টেস্টটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, আর এটার সাথে ছোট্ট মানে একটা শেষ কোয়েশ্চেন ছিল ভাইয়া, যদি মানে স্টার কোডার বাদে আমরা যদি হচ্ছে সেফালো বা এনোসিসে মানে ইন্টারভিউ দিতে যাই, সেক্ষেত্রে রাউন্ড গুলাতে সিলেক্ট হওয়ার জন্য বা হচ্ছে সিভি শর্টলিস্ট হওয়ার জন্য কি আমাদের এই সিএফ রেটিংটা কি ইমপ্যাক্ট করে, নাকি জাস্ট হচ্ছে আইসিপিসি র্যাঙ্কিং গুলো বা হচ্ছে ইন্টার বা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটির গুলো র্যাঙ্কিং গুলো জাস্ট হচ্ছে ম্যাটার করে? যেমন হচ্ছে স্পেশালিস্ট বা পিউপিল হলে আমি মানে সেফালো বা হচ্ছে ইনোসিসে সিভি শর্টলিস্ট হওয়ার চান্স অনেক বেশি, এরকম মানে নাকি? এই ক্ষেত্রে আসলে দুইটাই ম্যাটার করে, ঠিক আছে? সো আপনি আপনার পার্সোনাল যেমন হচ্ছে অনলাইন জাজগুলোতে কেমন সিএফ এ কেমন রেটিং বা কোড শেফ বা ধরেন লিড কোড এগুলোতে কেমন রেটিং আছে, প্লাস হচ্ছে আইসিপিসি বা ইউপিসি গুলোতে কেমন পারফরমেন্স, দুইটাই আসলে ম্যাটার করে, ঠিক আছে? তো এটা আসলে এইগুলোতে আসলে কোনোটা বাদ দেওয়ার মতো ইয়ে নাই যে আপনি কোনোটাকে স্কিপ করে যাবেন। তো আপনি এই জায়গাটাতে যত আগায় থাকবেন, ধরেন ধরেন আমি হচ্ছে 2 জন এমপ্লয়ি নিব, ঠিক আছে? সো আমি আসলে সার্কুলার দিলে 500 জন অ্যাপ্লাই করবে। এখন 500 জনের মধ্যে আমি টার্গেট করছি ধরেন 50 জনকে আমি ইন্টারভিউ নিব ফর এক্সাম্পল। সো এখন এই 50 জনের মধ্যে অবশ্যই যারা ধরেন যাদের আসলে রেটিং বেশি, তারপরে হচ্ছে যারা আসলে আইসিপিসি গুলোতে পারফরমেন্স ভালো করছে, তাদেরকে অবশ্যই আমি ডাকবো। সো এই জন্য এটা আসলে আপনি ওইভাবে বলতে পারবেন না যে ধরেন যে আমার একটা নির্দিষ্ট মার্কিং হইলেই আমাকে ডাকবে, এটা আসলে হয় না। এটা আসলে মানে আপেক্ষিক বিষয়টা, যে ধরেন যারা অ্যাপ্লাই করতেছে তাদের মধ্যে যাদের রেটিং, বুথ রেটিং, যে আইসিপিসি বা ইউপিসি অথবা ধরেন হচ্ছে সিএফ বা কোড ফোর্সেস কোড শেফ রেটিং, এগুলাতে যারা আগাই থাকবে তাদেরকে আসলে মানে কল পাওয়ার চান্সটা আসলে বাড়বে, ঠিক আছে? এই জন্য আপনি যতটা ভালো করতে পারবেন ততটা আসলে করা উচিত। ওরকম টার্গেট নেওয়া উচিত না যে আমি এই পর্যন্ত করি, আমার আসলে আর দরকার নাই। তো আপনার মধ্যে যতটুকু লিমিট আছে সবটুকু দিয়ে আসলে চেষ্টা করা উচিত। আর এটা আসলে স্পেসিফিক বলা যায় না ভাইয়া যে আসলে কতটুকু হইলে আপনাকে ডাকবে, কতটুকু হইলে আপনাকে ডাকবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ফয়সাল মুন্সি ভাই হচ্ছে কোশ্চেন করছে, ইফ ডেভেলপমেন্ট স্কিল ইজ গুড দেন সিপি, দেন হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ? ওনার যদি ডেভেলপমেন্ট স্কিলটা হচ্ছে সিপির থেকে বেশি থাকে, তাহলে ওনার পরবর্তী স্টেপটা কি আসলে? আর ডেভেলপমেন্ট স্কিল যদি আপনার সিপির থেকে ভালো থাকে তাহলে হচ্ছে, এখন আমি আসলে জানি না কতটুকু ভালো একদমই, মানে আপনার যদি এরকম হয় যে ধরেন আপনি প্রোডাকশন লেভেলের ডেভেলপমেন্ট আসলে যে ধরনের জিনিসপত্রগুলো ইউজ করা হয় বা যেই জিনিসপত্রগুলো আমরা জানি বা নলেজ গুলো থাকা দরকার, ওইগুলো যদি আপনার থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনি জাস্ট ফান্ডামেন্টাল কিছু প্রবলেম সলভিং করতে পারেন এবং তারপর ইন্টারভিউতে বসতে পারবেন। তখন যখন আপনার অনেক বেশি ধরেন ডেভেলপমেন্ট স্কিল থাকবে, অনেক ভালো, যে ধরেন ইন্ডাস্ট্রি লেভেলে কোড করার মতো, তখন অ্যাকচুয়ালি আপনার কোডিং এটা আসলে অত বেশি জাজ করবে না, ঠিক আছে? বাট এটা আমি আসলে স্টার কোডারের পার্সপেক্টিভ থেকে বলতেছি না, স্টার কোডারে কিন্তু আবার এটা হবে না। স্টার কোডারে আপনাকে সবগুলাই পাস করে যাইতে হবে, অন্যান্য ইন্টারভিউ প্রসেস গুলোর কথা বলতেছি। তো সেইগুলোতে আপনাকে তখন আসলে ডেভেলপার হিসেবেই ইন্টারভিউটা নেওয়া হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে অনেক ডিপের জিনিসপত্র থেকে আপনাকে আসলে কোশ্চেন করা হবে, ডেভেলপমেন্ট ফেসেসে বা মানে স্ট্যাক রিলেটেড ডিপ কোশ্চেন গুলো করা হবে। সেগুলো যদি হচ্ছে আপনি জানেন তাহলে ওরা আসলে আপনাকে রিক্রুট করবে, সমস্যা নেই। আপনাকে যে কম্পিটিটিভ হইতেই হবে এমন বিষয় না, বাট সেটার জন্য আপনি কি করতে পারেন, একদম মিনিমাম
কিছু বেসিক জিনিসপত্র শিখতে পারেন, যদি আপনাকে প্রবলেম সলভিং এর টুকটাক জিনিসপত্র দেয়, ছোটখাটো জিনিসপত্র দেয়, এবং এটা আসলে ফলো করে দেখা যায় যাদের আসলে ডেভেলপমেন্ট অনেক ভালো, তাদের জন্য দেখা যায় কি যে প্রবলেম সলভিং থেকে আসলে ডিপে জিনিসপত্র দেয় না, কোশ্চেন করে না। সো একটা ফান্ডামেন্টাল জিনিস জায়গা পর্যন্ত দেখা যায় কোশ্চেন টুশ্চেন করে, টুকটাক জিনিসপত্র জানেন কিনা, হয়তো একটা প্রবলেম দিয়ে বললো ছোট একদম স্ট্রিং রিলেটেড যে করতে পারতেছেন কিনা, বা হয়তো আপনাকে কোডও করতে দিবে না, হয়তো জিজ্ঞেস করতেছে যে জাস্ট অ্যাপ্রোচটা বলে দেন আপনি যে কিভাবে এটা সলভ করবেন। তো এটার জন্য আপনি ডেভেলপমেন্ট ভালো যদি আপনার একটা ভালো স্কিল থাকে। সো এখন আপনি জাস্ট একদম ফান্ডামেন্টাল যতটুকু আসলে প্রবলেম সলভিং শেখা দরকার ততটুকু শেখেন, কিছু লিড কোডের কিছু ইজি প্রবলেম সলভ করেন, বা পারলে মিডিয়াম প্রবলেম সলভ করেন, তারপর আসলে ইন্টারভিউ অ্যাটেম্প করেন, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে নাজমুল ভাই, আই গেস আপনি একটা কোশ্চেন আনসার পাইছেন। এরপরে হচ্ছে আমরা আরেকটা কোশ্চেনে যাব। ওনার নাম এখানে দেওয়া হচ্ছে টেকনো CL6। তো ওনার দুইটা কোশ্চেন আলাদা আলাদা ভাবে আমি দুইটাকে একসাথে মার্চ করে বলতেছি। ভাইয়া, আমি মার্ন স্টেক নিয়ে কাজ করি, আর আমি এখন কলেজে পড়ি রাইট নাও। আমার জন্য কি আইসিপিসি ভালো হবে? আমার যেহেতু জাভা স্ক্রিপ্ট স্টেক, তাহলে এখানে C++ দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আমার কি বেনিফিট হবে? আমি কি আমার স্কিল গ্রোথ করতে পারবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাই হ্যাঁ, অবশ্যই আপনি মার্ন স্ট্যাক পারেন, আলহামদুলিল্লাহ ভালো। সো এখন আপনার আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ওই যে বললাম আপনার আসলে অনেকগুলা দিক থাকে, অনেকগুলা সুবিধা থাকে, যেটা আসলে আমি আগে মেনশন করে আসছি, ঠিক আছে। সো আমি আবার একটু মেনশন করি, ধরেন আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আপনার ডিবাগিং স্কিলে অনেক কাজে দিবে, ঠিক আছে। দেখা যাবে যে আপনি অনেক ভালো ডিবাগ করতে পারতেছেন, এবং ডিবাগিং স্কিল কিন্তু অনেক ভালো থাকা দরকার যখন আপনি ডেভেলপমেন্ট ফেজে কাজ করবেন, ঠিক আছে। সো এইটা আপনার আসবে। তারপরে হচ্ছে ধরেন আপনি যদি প্রবলেম সলভার হন, আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং বাদ দিলাম, সো আপনি যদি প্রবলেম সলভার হন, তাহলে দেখা যাবে কি যে কোন একটা প্রবলেমের সলিউশন লেখার আগে আপনার কর্নার কেস গুলো আপনার মাথায় আগে আসবে। তো আপনি যখন ডেভেলপ করতে যাবেন তখন দেখা যাবে যে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কর্নার কেস গুলো আসা উচিত সেগুলো দেখবেন আপনার অটোমেটিক্যালি আগে চলে আসছে। সো আপনি যখন কোড লিখবেন তখন ওই কোডটা মোর বাগ ফ্রি হবে, ঠিক আছে। সো আপনি বাগ ফ্রি কোড লেখা শিখতে পারবেন। তারপরে যদি ধরেন ভালো প্রবলেম সলভিং করেন, তাহলে প্রেশারের মধ্যে বা কন্টেস্ট গুলো যদি করেন, তাহলে দেখবেন যে আপনার একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে প্রবলেম সলভ করতে হইতেছে। ওইখানে আসলে কি হয় জানেন বলেন তো, যে আমরা অনেক কিছু পারি কিন্তু 100% আউটপুট দিতে পারি না, ঠিক আছে। তার মাত্র হয়তো 50 বা 60% দিতে পারি। সো ওই যে প্রেশারের মধ্যে কাজ করার যে অভ্যস্ততা তৈরি হবে, এটা আসলে আপনার ডেভেলপমেন্ট সাইকেল আসলেও দেখা যাবে কাজে দিবে। আর এই যে অনেক সময় আমাদের অনেক বেশি প্রেশার নিয়ে দেখা যায় কাজ করতে হয়, কেন করতে হয়, ধরেন একটা প্রজেক্ট প্রোডাকশনে আছে, কোনো একটা ইস্যু হয়েছে এবং সেটা আসলে ইমিডিয়েটলি সলভ করতে মানে করা দরকার। সো এরকম ইস্যু তো আমরা আসলে ফেস করি, যেমন কিছুদিন আগেও ক্লাউডফেয়ার আসলে ডাউন হয়ে গেছিল বেশ কিছু কারণে। সো এরকম। তো এই জন্য আপনার উচিত, এখন আপনি যেহেতু মার্ন স্ট্যাক পারেন, সো C++ শিখে ফেলেন, এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট কিছু না। আর C++ দিয়ে মোস্ট অফ দ্য প্রবলেম সলভিং করে। ইভেন আপনি চাইলে লিড কোডে জাভা স্ক্রিপ্ট দিয়েও প্রবলেম সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং করার ইচ্ছা না থাকে। বাট বেসিক প্রবলেম সলভিংটুকু আপনার আসলে শেখা উচিত, বা ফান্ডামেন্টাল প্রবলেম সলভিং স্কিলটা আপনার থাকা উচিত। থ্যাংক ইউ ভাই। আরেকজন ভাইয়া হচ্ছে হ্যান্ড রেজ করছে, বিজয় সিং ভাইয়া, আনমিউট করে বলতে পারবেন। আহ, ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার মানে 2025-এ আর জুন জুলাই আমার পড়াশোনা শেষ হয়েছে আর কি। তো এখন লিঙ্কডইনে আর কি দেখতেছি একেবারে ফ্রেশার রোল বলতে খুব একটা কিছু পাওয়া যাইতেছে না আর কি। তো তো সেক্ষেত্রে মানে 20-30 জায়গায় অ্যাপ্লাই করার পরও কোনো ধরনের কল পাওয়া যাইতেছে না আর কি। তো সেক্ষেত্রে এখন মানে কোন ওয়েতে মানে আমাদেরকে মানে সামনে যাওয়া উচিত আর কি? ঠিক আছে ভাইয়া। তো আপনার ক্ষেত্রে হচ্ছে যে আপনি কি কম্পিটিটিভ প্রোগ্রামিং বা মানে কোন স্কিলটুকু আপনার আছে, বা আপনি অনেক ভালো ডেভেলপমেন্ট পারেন, বা ধরেন কম্পিটিটিভ কোনটা করে আসছেন ভাই? ভাই আমি মেইনলি প্রবলেম সলভিং এই করছি, মানে আমার কোড ফোর্সে রেটিং হচ্ছে 1400+, আর প্রায় প্রায় 1000 উপরে সলভ আছে, আর লিড কোডে প্রায় 400-র মতো সলভ করছি ভাই। মানে বুঝতে পারছি তো ভাই। এখন মোটামুটি মানে হ্যাঁ ভাই শেষ করেন, বলেন ভাই শেষ করেন, আপনি মিউট করা। জি ভাই, আমি মেইনলি আর কি প্রবলেম সলভিং এই করছি। তো ভালো কোনো লেভেলের মানে মানে এই প্রজেক্ট করা হয় না আর কি। তো এখন মার্ন স্টেক একটু একটু দেখতেছি, আর মানে ডেভেলপমেন্ট স্কিল একটু আঁকাইতেছি আর কি। তো কিন্তু আচ্ছা আচ্ছা ভাই, আপনি বললেন যে আসলে আপনি অনেক জায়গায় আসলে অ্যাপ্লাই করছেন, হয়তো তাদের অ্যাপ্লাই করার আগে কি দেখবেন যে শুধু যে অ্যাপ্লাই করবেন তা না, অ্যাপ্লাই করার আগে দেখবেন যে ওদের আসলে কি কি রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। সো
ওই রিকোয়ারমেন্টের মধ্যে হয়তো বা আপনি পড়েন নাই, বা তারা হয়তো ওরকম ভাবে কম্পিটিটিভ প্রোগ্রামার চাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে কম্পিটিটিভ প্রোগ্রামার আসলে চায় না, মানে চায় না বলতে দেখা যায় মেনশন করে দেয়, যাতে হচ্ছে ওরা কিছু কিছু কোম্পানি আছে, মানে ছোট ছোট কোম্পানি, এরা আসলে দেখা যায় কি যে চায় যে আপনাকে আজকে রিক্রুট করে কালকে আসলে কাজে বসাই দিবে, এরকম এরকম চায়। বাট মোস্ট অফ দা বাংলাদেশের টপ কোম্পানি গুলা এরা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামারদের ভ্যালু আসলে বেশি দেয়, বা প্রবলেম সলভিং স্কিলটাই আসলে বেশি নজর দেয়। তো এই ক্ষেত্রে এখন আপনার আসলে কি করা উচিত, এখন যদিও আসলে বছরের এন্ডিং এর দিকে রিক্রুটমেন্ট একটু কমই হয় শেষের দিকে, ঠিক আছে, তো আপনি ফ্রেশারদের জন্য যেমন স্টার কোডার প্রোগ্রাম হবে সামনে বিএসএ, বা অন্যান্য কোম্পানিগুলো দেখবেন যে সামনের দিকে আসলে সার্কুলার দিবে, তো ওইগুলোর জন্য আসলে আপনি প্রিপারেশন নেন। এখন ওই প্রিপারেশন গুলোর মধ্যে কিভাবে নেবেন, সেটা হচ্ছে যে যেহেতু প্রবলেম সলভিং পারেন, এখন একটু বেসিক ধরেন যে ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো যেগুলো ধরেন আমি অলরেডি মেনশন করে দিছি, ওই জিনিসগুলো দেখেন আপনি কভার করার চেষ্টা করেন, যে ওগুলোর মধ্যে যদি আপনার কোনো ল্যাকিংস থাকে তাহলে হচ্ছে ওগুলো কভার করার চেষ্টা করেন। আর মোটামুটি প্রবলেম সলভিংটা যেরকম আছে সেরকম ভাবেই কন্টিনিউ করেন, ঠিক আছে। প্লাস হচ্ছে ধরেন ইন্টারভিউ এর জন্য ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র আসলে আহ, শেখা উচিত। যেমন আমি যে জিনিসগুলো মেনশন করলাম ওই জায়গাগুলোতে অনেক কিছু আছে, ওপিপির বেশ কিছু কনসেপ্ট আছে, ডেটাবেজের বেশ কিছু কনসেপ্ট আছে, তারপর হচ্ছে ধরেন যে বেসিক সিস্টেম ডিজাইনের জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র আছে। সো এগুলোর জন্য আপনি প্রিপারেশন নিতে থাকেন, ঠিক আছে। তাহলে যখন ধরেন যে আপনি এখন হয়তো অ্যাপ্লাই করতেছেন, কল পাচ্ছেন না, বাট আপনার টার্গেট থাকতে হবে যে ভাই আমি যদি একটা কল পাই ওখানে আমি পাস করে আসতে চাই। সো আপনার প্রিপারেশনের টার্গেট এরকম হওয়া উচিত। তো সেটার জন্য এই যে আমি যে জিনিসগুলো মেনশন করলাম এগুলো নিয়ে প্রিপারেশন নিতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ সামনে আপনি কল পাবেন, সমস্যা নাই। সো আপনার টার্গেট থাকবে যে প্রথম যে কলটা পাবো ওখানে আসলে আমি সিলেক্ট হইতে চাই, বা আমি সিলেক্ট হয়ে আসতে চাই, এরকম ভাবে প্রিপারেশন। আর কল পাবেন এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে। তো আপনি অ্যাপ্লাই করতে থাকেন, দেখবেন সামনে কোনো না কোনো একটা কোম্পানি থেকে অবশ্যই কল পাবেন। ওকে, বিজয় ভাই কি বুঝতে পারছেন সাজ্জাদ ভাই আসলে কি বুঝাতে চাইছে আপনাকে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাকে হচ্ছে যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, এই আপনার ডেটাবেস, তারপর হচ্ছে ওপি, এগুলোতে হচ্ছে একটু ফোকাস দেন। পাশাপাশি যে মানিস্টিকটা শিখতেছেন এটা তো চেষ্টা করেন যে একটা মোটামুটি লেভেলের একটা নলেজ নেওয়া যায় কিনা। আর সিপিটা কন্টিনিউ করেন, এটা যেহেতু ম্যাক্সিমাম, যেমন আপনি এনওসিস যদি জব নিতে চান সেখানেও কিন্তু ফার্স্ট রাউন্ডটা আপনার হচ্ছে কোডিং রাউন্ড, ঠিক আছে। তারপরে স্যামসাং এ যান ওইখানেও কিন্তু সেম, তো এই জিনিসগুলো হচ্ছে লাগে। তো এটাকে কন্টিনিউ করে যান, যেহেতু আপনি স্পেশালিস্ট র্যাঙ্কে আছেন, এটাকে ছেড়েন না, ঠিক আছে, ইনশাআল্লাহ হবে। টেনশন করার কিছু নেই, আল্লাহ ভরসা। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম, থ্যাংক ইউ। নেক্সট আমরা যদি চ্যাট বক্সে কোশ্চেনে যাই, সিয়াম ভাই কোশ্চেন করছে, কোশ্চেন ডিফিকাল্টি রেটিং কেমন স্টার কোডার প্রোগ্রামের জন্য? ওকে, সরি ভাই শুনতে পারিনি, আবার একটু বলেন প্লিজ। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে আপনার কোশ্চেন ডিফিকাল্টি রেটিংটা কেমন হয় কন্টেস্টে স্টার কোডার? ওই যে আমি বললাম আপনাদেরকে, ধরেন ইজি আর মিডিয়াম, লিড কোডের ইজি আর মিডিয়াম করলেই হয়ে যাবে, এর মধ্যেই থাকে। আর ওই যে একটা বা দুইটা হার্ড প্রবলেম থাকে। আর সিএফ রেটিং এর সাথে আসলে মেলানো একটু কষ্টকর, কারণ সিএফ এর রেটিংটা আসলে অন্যভাবে থাকে, আর প্রবলেমের প্যাটার্নটাও আসলে ভিন্ন থাকে কমপ্লিটলি, ঠিক আছে। সো মোর ধরেন লিড কোড স্টাইলের ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউ এর প্রবলেম গুলো আসলে মোস্ট অফ দ্য প্রবলেম গুলো এরকম হয়, সিপি স্টাইলের প্রবলেম খুব কম থাকে। ওকে, থ্যাংক ইউ। শুভ ভাই কোশ্চেন করছিলেন, কাইন্ডলি মেনশন দ্য ডিএসএ টপিকস। এটা হচ্ছে অলরেডি সাজ্জাদ ভাই মেনশন করে দিছে যে আসলে আপনাদের কি কি টপিক গুলো পড়া উচিত, ভিপি, গ্রাফ, এই টাইপের প্রবলেম গুলো, স্ট্রিং অ্যালগরিদম, এই টাইপের আপনাদেরকে একটু বেশি ফোকাস দিতে হবে, প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা সোয়াদ মাহমুদ ভাই বলছিলেন, ভাই অনলাইন রাউন্ডে চিটিং করা থেকে আটকানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এটাও হচ্ছে সাদত সাদত ভাই আনসার করছে। সেটা হচ্ছে যে আসলে এটা প্রিভিয়াসলি তো সবগুলো অনলাইন রাউন্ড হয়েছে এবং ব্যাক এন্ডে এটার জন্য ব্যবস্থা থাকে। এই বছরের অ্যানাউন্সমেন্ট যেহেতু হয়নি, ডেফিনেটলি একটু লেট করেই হচ্ছে। তো আশা রাখতে পারেন যে এটার উপরে একটা ভালো নজরদারি থাকবে ইনশাআল্লাহ। কি বলেন সাদত ভাই? হ্যাঁ সেটাই ভাই, এখন তো আসলে সবাই আমরা জানি যে অনেকেই চিটিং করে, ইভেন কোড ফোর্সেস পর্যন্ত চিটিং করে, ঠিক আছে, অনলাইন কন্টেন্ট গুলোতে চিটিং করে। সো এটা আসলে সবারই নজরে আছে এখন। সো আশা করি ওরকম কোন একটা ব্যবস্থা দিবে বা কোন একটা নতুন প্রসেস নিয়ে আসবে যেটাতে আসলে আমরা চিটিং কে প্রতিরোধ করতে পারবো। অবশ্যই অবশ্যই সেটা তো অবশ্যই মেনশন করবে। অবশ্যই চাইবে না যে মানে কেউ চিটিং করে জয়েন করুক, বা তাকে নিয়ে আসলে কোনো কিছু করাইতেও পারবে না, ঠিক আছে। তো এই জন্য এটা অবশ্যই ব্যবস্থা নিবে আশা করি ইনশাল্লাহ। ওকে,
নেক্সট কোশ্চেনটা হচ্ছে টেকনো CL6 এর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া যারা যারা কিনা ইউনিভার্সিটি পড়ে নাই তারা কি জব করতে পারবে? ইজ এডুকেশন ব্যাকগ্রাউন্ড ম্যাটার্স? আর এটার প্রশ্ন উত্তর হচ্ছে না। এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এমন হইতে হবে না যে আপনার ডিগ্রি থাকতে হবে, এমন আসলে চায় না কখনোই। আপনি যদি ক্যাপাবল থাকেন, এনাফ ক্যাপাবল থাকেন, ইন্টারভিউ পাস করতে পারেন, তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, আপনাকে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। মোস্তফা ভাই একটা কোশ্চেন করছে, অনসাইট কন্টেস্টে কি কোনো টেমপ্লেট লাইক আইসিপিসি আর আইপিসি তে টিআরডি ইউজ করতে দেয় কি? না, অন সাইট রাউন্ড আসলে কোনো টেমপ্লেট আপনি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? মানে যাই নিয়ে যাবেন সবকিছুই রেখে দিবে, নিয়ে যেতে পারবেন অনেক কিছুই, কিন্তু যেখানে আসলে আপনার ধরেন যে রাউন্ডটা হবে ওখানে আসলে আপনি কোনো কিছু নিতে দিবে না, কোনো টেমপ্লেট কোনো কিছু ইউজ করা যাবে না। ইভেন এডিটরটা ওখানেই থাকবে, ওই এডিটরের মধ্যে ধরেন যে লিড কোডের মতো আর কি, এডিটর থাকে ওখানে, ওখানে আপনাকে কোড লিখতে হবে। ওকে। মানে আলাদা করে আপনাকে আইডিও প্রোভাইড করা হবে না যে আপনি আইডি তে করে রান করে ওখানেই সব করতে হবে ওয়েবসাইটে, এবং ওইটা থেকে আসলে আপনি বাইরে যেতে পারবেন না, এবং ওই কম্পিউটারগুলো সিকিউর থাকে। সো আপনি চাইলে ওই পিসিতে কোনো কিছু অ্যাক্সেসও করতে পারবেন না, ওই ওয়েবসাইটের বাইরে কোথাও যেতে পারবেন না। ঠিক আছে, নেক্সট আরেকজন হ্যান্ড রেজ করছে, সৌরভ ইসলাম ভাই, আনমিউট করে বলতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল যে ধরেন যে কোডিং পাস করার পর বা ওই যে ডে লং অ্যাসেসমেন্ট এই দুটো পাস করার পরে যখন ধরেন যে ভাইবার জন্য করবে, তখন ভাই যদি কারো যদি ডেভেলপমেন্ট ভালো না থাকে ধরেন বা ডেভেলপমেন্ট ভালো প্রজেক্ট নাই তো ওখানে যে ডিসকাস করবে ধরেন যে তখন কি ডেভেলপমেন্ট নিয়ে তো আর কোনো প্রশ্ন করা হবে না মনে হয়। তো তারপরে কি ওখান থেকে কি নেওয়ার চান্স আছে ট্রেনিং হিসেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অনেক বেশি পরিমাণে নেয়, ট্রেনিং হিসেবেই বেশি পরিমাণে নেয়, ঠিক আছে? আপনার মধ্যে যদি ফান্ডামেন্টাল স্কিল থাকে তাহলে হচ্ছে ওখান থেকেই নেবে। লাস্ট ইয়ারে যদি স্টার এক্সকিউজ বলি, তাহলে মনে হয় 16-17 জন মনে হয় ডিরেক্টলি জুনিয়রে জয়েন করছে, আর মনে হয় 35-36 জন মনে হয় ট্রেনিং হিসেবে জয়েন করছে, ঠিক আছে? সো স্টার কোডার আসলে টার্গেটটাই থাকে ধরেন যে একটা লম্বা রিক্রুট করা, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে শেখাইতে পারবে। আপনার মধ্যে যদি কোর জিনিসপত্রগুলো থাকে, আপনার ফান্ডামেন্টাল লজিকটা যদি ভালো থাকে, ডেভেলপমেন্ট শিখতে আসলে অনেক বেশি সময় লাগে না। এখন হয়তো আপনার কাছে মনে হইতেছে যে ডেভেলপমেন্ট শিখতে অনেক সময় লাগবে, বাট আপনি সত্যি কথা বলতে আপনার ভালো প্রবলেম সলভিং স্কিল থাকলে ডেভেলপমেন্ট শিখতে অনেক বেশি সময় লাগে না। এই জন্যই তো আসলে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে আমাদের করা হয়, এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে বা প্রবলেম সলভিং যারা করে তাদেরকে আসলে কুইক লার্নার হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে? এই জন্যই দেখবেন যে দেশের বাইরে টেক কোম্পানিগুলা, টেক জায়ান্ট কোম্পানিগুলা ওরা এত ফোকাস কেন দিচ্ছে? তাহলে তো ওরা বলতে পারতো যে ভাই তুমি একটা স্ট্যাক শিখে আসো এবং একটা স্ট্যাকের একদম ডিপে জিনিসপত্র শিখে আসো, ওরা কিন্তু সেটা করে না, ঠিক আছে? কারণ ওখানে গিয়েও তো আমাদের আননোন প্রবলেমই সলভ করতে হবে। আপনার যদি আলটিমেটলি প্রবলেম সলভিং স্কিল ভালো না থাকে, সো ডেভেলপমেন্ট তো কি? ডেভেলপমেন্ট ধরেন আপনি কোডিং নলেজ আছে, বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, জিনিসপত্র আপনি জানেন, সিনট্যাক্স জানেন, কোড করতেছেন, বাট সলিউশনটাকে তো আপনাকে বিল্ড করতে হবে, তাই না? তো সেই সলিউশনটা বিল্ড করার জন্য তো আপনার ভিতরে ওই ফান্ডামেন্টাল লজিকটা থাকতে হবে, বা ওই ওই জায়গাটাতে আপনাকে পৌঁছাইতে হবে। আচ্ছা ভাই, ওই সময় এই ধরেন যে ওই রাউন্ডে যখন ইন্টারভিউ রাউন্ডে ওখানে ধরেন যে ইউনিভার্সিটি একাডেমিক্যাল যে প্রজেক্ট গুলো আছে ওগুলো নিয়ে কি কোনো ধরেন যে মানে কথা বলা হবে যে কেমন প্রজেক্ট করছে না করছে বা এগুলা এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না, বুঝছেন? এটা আসলে সব ডিপেন্ড করে কি আপনার ইন্টারভিউয়ারের উপর। সো আপনার সিভি থেকে, তবে স্ট্যান্ডার্ড প্রসেস যেটা ফলো করে সেটা হচ্ছে আপনার সিভিতে যেইটাকে আপনি হাইলাইট করবেন, ঠিক আছে, ওই জায়গাটা থেকে আসলে আপনাকে বেশি কোশ্চেন করা হয়। যেমন ধরেন আমি আমি আমার সিভিতে ছিল যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, সো আমি আমার সব ব্যাকগ্রাউন্ড ধরে লিখে দিছি, আইসিপিসি আইইউপিসি তে গেছি, হ্যাকাথন গুলোতে পার্টিসিপেট করছি। দেখা গেছে আমাকে আসলে আমার প্রজেক্ট রিলেটেড কোশ্চেনই করে, আমাকে সিভি দেখেই প্রথমে জিজ্ঞেস বলছে যে আচ্ছা তুমি তো দেখা যায় ইউনিভার্সিটিতে অনেক কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো। এরপর আমাকে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড প্রশ্ন শুরু করছে, প্রবলেম সলভিং রিলেটেড 2-4টা জিনিস জিজ্ঞেস করছে, ধরেন কমপ্লেক্সিটি জিজ্ঞেস করছে, তারপর হাবিজাবি আরো কিছু প্রশ্ন করছে, ওপিপি থেকে 2-4টা প্রশ্ন করছে। আবার এরকম হইতে পারে আপনাকে প্রজেক্ট রিলেটেড যদি দেখে যে আপনি অনেক ভালো প্রজেক্ট করছেন, হাইলাইট করে রাখছেন অনেক প্রজেক্ট গুলো, ভালো জিনিসপত্র শিখেন, তখন কম্পিটিটিভ প্রোগ্রামিং হয়তো আপনার একটু কম আছে, তখন হয়তো আপনাকে হচ্ছে ওখান থেকে প্রশ্ন করবে। এবং এটা আসলে একদম ফিক্স ভাবে আসলে বলা যায় না, ঠিক আছে? কারণ এটা আসলে যে আপনার ইন্টারভিউ দিবে ওনার ইসের উপর আসলে ডিপেন্ড করে। জি ওকে, আর কোনো কোশ্চেন আছে সৌরভ ভাই? না ভাই, এটাই জানা ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার কোশ্চেনের জন্য। আমরা নেক্সট চ্যাট বক্স কোশ্চেনে চলে যাই। আব্দুল মুবিন খান ভাই বলছে সিপির সাথে মেশিন লার্নিং এর সম্পর্ক কি?
সিপির সাথে শুধু মেশিন লার্নিং না, আপনি যদি রিসার্চ করতে চান তারপরেও ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো কাজে দিবে। দেখেন এখন দেখবেন যে বেশ ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে যারা রিসার্চ করে অনেকেই দেখবেন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডের ছিল। ইভেন ওই যে ইসের হচ্ছে একটা অ্যালগরিদম আসলো না যে 40 বছর পরে, ওই কি অ্যালগরিদম, ডেটা অ্যালগরিদম যেন গ্রাফের। সো ওইখানকার ওরা আসলে কি ছিল, ওরা তো রিসার্চই করছে ওইটা, তাই না? এবং ওরা আসলে কি ছিল দেখেন ব্যাকগ্রাউন্ডে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামার সবগুলো মেবি হচ্ছে গ্র্যান্ড মাস্টার বা রেড কোডার আর কি, ওই লেভেলে সবগুলো ছিল। তো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল জিনিসটা আসলে আপনার সব জায়গাতে লাগবে, ঠিক আছে? হয়তো ডিরেক্টলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ধরেন আপনার অনেক অনেক বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আপনার মেশিন লার্নিং কাজে দিবে না, কিন্তু একটা নির্দিষ্ট ফান্ডামেন্টাল লেভেল পর্যন্ত আসলে সবারই জানা থাকা দরকার। এবং ওই জায়গাটা আসলে জানলে আপনার আসলে মেশিন লার্নিং বলেন, রিসার্চ বলেন, ধরেন গেম ডেভেলপমেন্ট বলেন, বা অন্য কম্পিউটার সায়েন্সের যেই সেক্টর বলেন, তো সেখানে আপনার কাজে দিবে। এখন মেশিন লার্নিং এ যে কি আপনার কোড করতে হবে না, লজিক বিল্ড করতে হবে না, হবে তো। সো ওই জায়গাটাতে আপনার এই প্রবলেম সলভিং স্কিলটা কাজে দিবে। আমি কিন্তু মেনশন করতেছি, আমি কিন্তু বলতেছি না যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, আমি বলতেছি প্রবলেম সলভিং স্কিল। সো এটা একটু খেয়াল করেন, প্রবলেম সলভিং স্কিলটা আপনার অবশ্যই কাজে দিবে। ওকে, নেক্সট কোশ্চেনটা সাহা করছে। ভাই ডে লং অ্যাসেসমেন্টটা ডিসক্রাইব করবেন? ডে লং অ্যাসেসমেন্টে যে আপনাদের বললাম যে আপনাদের আসলে মানে কেস স্টাডি টাইপের জিনিসপত্র দেওয়া হয়, একটা রিয়েল লাইফ সিনারিও প্রবলেম দেওয়া হবে, ওখান থেকে হচ্ছে আপনাকে টিম ওয়ার্ক করতে দেওয়া হয়, একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে দেয়, মানে মানে পেন পেপার প্রেজেন্টেশন যেটাকে বলে আর কি। সো পেন পেপার প্রেজেন্টেশন প্রিপেয়ার করবেন, ওখানে কিছু কোশ্চেন থাকে, সেগুলো কোশ্চেন সলভ করবেন, এবং সেটা সব টিমের সবাই মিলেই সলভ করবেন, টিমে ডিস্ট্রিবিউট করে সলভ করবেন, টিমের মধ্যে একজন টিম লিডার হবেন, ঠিক আছে? কিভাবে কাজ করতেছেন, কমিউনিকেট করতেছেন, তারপরে ছোট্ট একটা শর্ট ইন্টারভিউ হয় আর কি। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেনটা করছে আপনার কামরুল ভাই। লাস্ট 2-1 বছরে মিনিমাম কোডফোর্সেস রেটিং নিয়ে স্টার কোডার ক্র্যাক হয়েছে, আর থার্ড রাউন্ড যাদের কোনো স্পেসিফিক স্টেক পারচেজ নাই তাদের অ্যাসেসমেন্ট কিভাবে হয়? থার্ড রাউন্ডে তো আপনার স্ট্যাক রিলেটেড আসলে অ্যাসেসমেন্ট হয় না, ওই যে বললাম এটা তো আপনার ফান্ডামেন্টাল যেটা বললাম। থার্ড রাউন্ড হচ্ছে লং অ্যাসেসমেন্ট রাউন্ড, ওই রাউন্ডে। আর আপনার যদি হচ্ছে থার্ড রাউন্ডের পরে রাউন্ড যেটাতে আসলে স্ট্যাক রিলেটেড জিনিসপত্র থাকে, ওইটাতে যদি আপনার মানে ক্যাপেবল না হন তাহলে আপনাকে তো ওই রাউন্ডের জিনিসপত্র দিবেই না, ঠিক আছে? তো পরবর্তীতে ফোর্থ রাউন্ড শেষ হওয়ার পরে যারা আসলে জুনিয়র লেভেলে জয়েন করার জন্য থাকে, মানে রেডি থাকে, তাদেরকে নিয়ে দেয়। আর বাকি ধরেন যে থার্ড রাউন্ডে যারা ভালো করে, প্লাস হচ্ছে যারা ধরেন ফোর্থ রাউন্ড থেকে কমপ্লিট করতে পারে, ওদের মধ্যে থেকে কম্বাইন করে আসলে ট্রেনিং অফার করে, র্যাঙ্কিংটা করে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে লাস্ট 2-1 বছরে মিনিমাম কত কোডফোর্সেস রেটিং নিয়ে স্টার কোডার ক্র্যাক হয়েছে? এটার স্ট্যাটিস্টিক্সটা তো আসলে বলতে পারলাম না, কারণ ওইভাবে আসলে স্ট্যাটিস্টিক্স তো নাই আমার কাছে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে প্রায় আমাদের হচ্ছে সাজ্জাদ ভাই একটা ব্যাপার ক্লিয়ার করে দিছে, সেটা হচ্ছে যে আপনার মিনিমাম যদি আপনি স্পেশালিস্ট র্যাঙ্কের হয়ে থাকেন তাহলে আপনার এটা ক্র্যাক করা উচিত। হ্যাঁ, আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিছে, তো এটা একটা মাথায় আইডিয়া রাখতে পারেন আর কি। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা যাই। আলী ভাই হচ্ছে কোশ্চেন করছেন, ভাই স্টার কোডার এক্সাম ডেট কবে? 2026-এর স্টার কোডার এক্সাম ডেট এখনো পাবলিশ হয় নাই, এটা হচ্ছে as soon as possible পাবলিশ হয়ে যাবে। বেনস্টন 23 এর ফেসবুক পেজ এন্ড লিংকডইন পেজ ফলো করে রাখতে পারেন, এখানে আপডেটটা পাবেন সবার আগে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা রাবেয়া সুলতানা, ভাইয়া সিজি কেমন ম্যাটার করে? সিজি আসলে তেমন বেটার করে না, মানে সিজি নিয়ে আসলে আমাদের কোনো প্রশ্নই করা হয় না। আপনি পুরো ইন্টারভিউ প্রসেসে কখনোই সিজি কত ছিল বা সিজি কি আছে এটা দেখা হয় না, আসলে এটা নিয়ে কোনো কোশ্চেনই করা হয় না। ইভেন জয়েন করার পরে আসলে আপনাকে এটা নিয়ে কখনোই কিছু জিজ্ঞেস করা হয় না, মানে ইভেন টিম থেকে আপনাকে কখনো জিজ্ঞেস করবে না আপনার সিজি কত ছিল। তো এই ক্ষেত্রে বললে সিজি আসলে বেটার করে না। কিন্তু ওই যে আমি বললাম, এটা এটা ভেবে আবার এরকম করে না যে আচ্ছা ঠিক আছে আমার সিজি এর দরকার নাই, আমি শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং করি। ওই যে ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে, ওইগুলা ক্লিয়ার করার জন্য হইলেও বেসিক আসলে আপনাদের একটা সিজি রাখা উচিত। বাট সিজি বেটার করে না, কিন্তু ফান্ডামেন্টাল যতটুকু আসলে মিনিমাম একটা রাখা উচিত। আবার কিছু কিছু কোম্পানি আছে তারা কিন্তু সিজির একটা রিকোয়ারমেন্ট দিয়ে, যেমন হচ্ছে স্যামসাং এ কিন্তু 3 এর নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরকম আরো বেশ কিছু কোম্পানি আছে, মানে বেশ কিছু বলতে ধরেন খুবই পরিমাণে মানে কম, বাট তারা আসলে একটা রিকমেন্ড দিয়ে 3 এর নিচে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু ওদের পরিমাণ খুবই কম। আর মোস্ট অফ দা গুলাতে আসলে সিজি দিয়ে কোনো ফিল্টার করা হয় না।
ওকে, এরপরে কোশ্চেনটাতে আমরা যাই। প্রান্ত ভাই কোশ্চেন করছে, ভাই লিঙ্ক লিস্ট থেকে কি কোনো প্রবলেম আসে ব্রেনস্টর্ম 23 তে? লিঙ্ক লিস্ট থেকে আসতে পারে, বাট মনে হয় না আসছে এখন পর্যন্ত। আমি তো লাস্ট টাইমের আগের বছর দিছি, আমাদের সময় ছিল না। তারপরেও মনে হয় আসছে কিনা জানি না, কারণ ওগুলো তো আসলে পাবলিক করা হয় না প্রশ্ন। ধরেন যেই বছর আসলে যারা ইন্টারভিউ দেয় ওরা আসলে ওই বছরের প্রশ্নগুলা শুধুমাত্র জানে, পরবর্তী তাছাড়া তার ওই প্রবলেম গুলো তার পাবলিক করা হয় না। সো ইংলিশের প্রশ্ন আসতে পারে, বাট না আসার চান্সই বেশি, এটা আমি বলতে পারি আর কি। ওকে, এরপর অনেকে কোশ্চেন করছেন যেগুলো অলরেডি আনসার করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই কোশ্চেনগুলো পিক করলাম না। আমরা হচ্ছে শিপন আহমেদের কোশ্চেন দিয়ে চলে যাচ্ছি। BS23 তে ইন্টার্নশিপের প্রসেসটা কি, ডিউরেশন কেমন, ইন্টার্ন শেষে ফুল টাইম হওয়ার চান্স কেমন? ডিউরেশন তো 3 মাস বললাম, ইন্টার্নশিপ যেটা ট্রেনিং, তো ট্রেনিং পিরিয়ড হচ্ছে আপনার 3 মাস থাকে, এবং তারপরে আপনার আসলে পারফরমেন্সের উপর বেস করে, আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন আপনাকে ডিরেক্টলি হচ্ছে ওরা জুনিয়র পজিশনে নিয়ে নিবে, কোনো সমস্যা নাই। আর পারফরমেন্স যদি একটু ড্রপ থাকে তাহলে আসলে আবার আপনাকে সুযোগ দেওয়া হয়, এবং আপনার আসলে এগুলো বসে অ্যানালাইসিস করে বলে দেওয়া হয় যে আপনার কোথায় পারফরমেন্সটা ড্রপ হচ্ছে, কোন জায়গাতে আসলে ইমপ্রুভ করতে হবে। এটা করে হয়তো এটা এক্সটেন্ড করে পরবর্তীতে আসলে আপনাকে নিয়ে নেওয়া হয়। সো মোস্ট অফ দ্য কেসেসে আসলে নিয়ে নেয়। আর পারফরমেন্স খারাপ হয় না, খুবই কম রেয়ার কেসেসে আসলে মানুষের পারফরমেন্স খারাপ হয়, এবং তাদেরকেও আসলে এক্সটেন্ড করে আসলে টাইম দিয়ে আবার ওই জায়গাটাতে আসলে ফোকাস করে কাজ করায় নিয়ে হয়। ঠিক আছে, একজন ভাই হচ্ছে হ্যান্ড রেজ করছে, তানভীর ভাই আনমিউট করে বলতে পারেন। সালাম আলাইকুম ভাই। বলছো। ভাই ওই যে আমাদের মানে বিডি মার্কেট প্লেসে এখন এআই এমএল এর মানে ক্রেজটা কোন রকম? ধরেন এজ এ ফ্রেশার তো এখন হচ্ছে এআই এমএল ইঞ্জিনিয়ার মানে নিতে চায় না বললে চলে। তো ওইটা নিয়ে যদি কাজ করি মানে ফিউচারে, তাহলে ওইটা নিয়ে কি কোনো, বা বাংলাদেশে কি এর কোনো আদৌ মার্কেট প্লেস কি মানে আছে নাকি, এটা নিয়ে যদি একটু জানাইতেন। হ্যাঁ, এআইএমএল নিয়ে তো কাজ করে বেশ কিছু কোম্পানি। তো ধরেন যে এআইএমএল এর সার্কুলার দেয়, যেমন বিএসএ আছে এআইএমএল, আছে এআইএমএল এর টিমই আছে আলাদা যারা এআইএমএল নিয়ে কাজ করে। তারপরে ইনভার্স এআই তে এআইএমএল নিয়ে কাজ করে। এরকম আরো বেশ কিছু, মোটামুটি এখন তো সব কোম্পানি, অনেক কোম্পানিগুলো এআইএমএল এর জিনিসপত্র নিয়ে কাজ করে। সো এটা নিয়ে কাজ করলে ফিউচার খারাপ না, ভালো। কিন্তু এটা আসলে ডিরেক্টলি তো বলা যায় না যে কখন ধরেন যে আসলে আপনার সার্কুলারটা আসবে বা কখন আপনি আসলে পাবেন। কিন্তু একটু কম শুরু হয়েছে কেমন আমরা এটা বলতে পারি, বাট অনেকগুলা কোম্পানিতে এআইএমএল ডিরেক্টলি এআইএমএল ইঞ্জিনিয়ারিং রিক্রুট করে, এবং মেইন স্টেশন তো করে, মেইন স্টেশনে এআইএমএল এর টিমও আছে, মেইন স্টেশন করে। ভাই তাহলে BS23 তে হচ্ছে মানে ফ্রেশার হিসেবে কি এআইএমএল এ কি রিক্রুট করে হ্যাঁ, নাকি? ফ্রেশার হিসেবে রিক্রুট বলতে বলতে স্টার কোডার আছে না, স্টার কোডার ওখান থেকে এআইএমএল স্ট্যাকে আপনার দিয়ে দেয়। আপনার যদি এআইএমএল পছন্দ থাকে তো আপনি চাইলে এআইএমএল স্ট্যাকে যাইতে পারবেন, সমস্যা নাই। মানে স্টার কোডার দিয়ে আপনি জয়েন করতে পারবেন এজ এ এআইএমএল ইঞ্জিনিয়ার। তো আপনি যদি ধরেন যে একদম জুনিয়র লেভেলের জন্য প্রিপেয়ার থাকেন তাহলে আপনি একদম জুনিয়র লেভেলে জয়েন করতে পারবেন, আর যদি তা না থাকেন তাহলে ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। ওখানে আপনার যদি এআইএমএল এর পছন্দ থাকে তো আপনি এআইএমএল হিসেবে জয়েন করতে পারবেন। এআইএমএল টিম আছে, ওখান থেকেও নেয়, আমাদের সাথে জয়েন করছে, পরবর্তীতেও জয়েন করছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা হচ্ছে নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাই চ্যাট বক্সে। টেকনো CL6 আরেকটা কোশ্চেন করছে, আইসিডিসি তে চলাকালীন কি জাভাস্ক্রিপ্ট এ ইমপ্লিমেন্টেশন কি দেখানো হবে ডিএসএল রিলেটেড? ভাইয়া এখান থেকে আচ্ছা, এটা খুব সহজ। আপনি কোর্স রিলেটেড কথা বলছেন, আপনি হচ্ছে এটার জন্য আমাদের পেজে নক দিতে পারেন, ঠিক আছে? আপনাকে গাইড করা হবে, আমাদের আলাদা করে স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, তারা আপনাকে গাইড করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সুরুজ্জামান ভাইয়ের কাছে চলে যাই। ভাই আমি কোডশেফে 2 স্টার, তো এখন থেকে লিঙ্কডইনে কিভাবে লিঙ্কডইনটা কিভাবে ইউজ করব বা কিভাবে সাজাবো এখন থেকে, মানে উনি একটু হালকা পাতলা লিঙ্কডইনের সাজেশন চাচ্ছে আর কি। আচ্ছা হ্যাঁ, এটা তো আমাদের আসলে লিঙ্কডইন প্লাস রিজিউমি খুব সুন্দর করে আসলে করা উচিত, এবং ওগুলা নিয়ে আসলে চাইলে আলাদা একটা সেশনও করা যাবে, মানে আসলে অনেক ডিপের জিনিসপত্র অনেক কিছুই আছে। সো এখন থেকে আসলে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন সবকিছু, আপনি কি কি কোথায় পার্টিসিপেট করছেন, দেখবেন ওখানে আসলে অনেকগুলো সেকশন আছে। তো আমি একদমই ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? সো আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যত যা যা জানেন, যা যা জিনিসপত্র আছে, যেখানে যেখানে পার্টিসিপেট করছেন, যত লাইসেন্স আছে, যত সার্টিফিকেট আছে, তারপরে যত ধরনের হচ্ছে ধরেন যে অ্যাচিভমেন্ট আছে, সবগুলো অ্যাড করে রাখবেন। সুন্দর করে আপনার হচ্ছে প্রোফাইলটা গুছায় রাখবেন, ইন্ট্রোটা দিয়ে রাখবেন, ডেসক্রিপশনটা দিয়ে রাখবেন, এবং হচ্ছে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন
পেজ গুলো আছে তাদের সাথে কানেক্ট মানে সেগুলোতে লাইক দিয়ে রাখবেন বা সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন, ফলো দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিতে ধরেন যে যারা আছে তাদের সাথে কানেক্টেড হবেন। তো এইভাবে অ্যাকচুয়ালি দেখবেন যে আপনি আস্তে আস্তে গ্রো করতেছেন বা সুযোগ সুবিধাগুলো আপনি দেখতে পারতেছেন। সার্কুলার গুলো আসে আসলে এটা থ্রুতে আমরা তো মোস্ট অফ দ্য জিনিসপত্র আসলে লিঙ্কডইন থ্রুতে দেখতে পারি সার্কুলার গুলা। তো ওইটা নিয়ে আসলে আসলে ডিপে বলতে গেলে আসলে অনেক কিছু দেখা যেতে হবে, বলতে হবে। সো ওইদিকে আমি আসলে যাচ্ছি না যে আমরা আসলে কিভাবে আমাদের লিঙ্কডইনটাকে গুছিয়ে রাখতে পারি বা আসলে কিভাবে মোর অর্গানাইজ ওয়েতে আসলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা নিয়ে অন্য কোনো দিন হয়তো কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। ইনশাআল্লাহ। লিঙ্কডইনটা আর রিজুমি এই দুইটা আসলে অনেক ফ্যাক্ট আপনাদের জবের ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে BS23 তে হয়তো আপনারা একটা সিভি বা রিজুমি রেডি করতেছেন, সেটা আসলে কতটুকু এফেক্টিভ, ঠিক আছে, এন্ড আপনার হাইলাইটিং পয়েন্ট গুলো আসলে ঠিকঠাক আছে কিনা, কি কি জিনিস রাখা লাগবে, এই জিনিসগুলো আসলে জানা প্রয়োজন। সিভি গুলো আসলে আমরা প্রিপেয়ার করি এটিএস ফ্রেন্ডলি, ঠিক আছে, কারণ আসলে ইনিশিয়ালি স্ক্রিনিং কিন্তু হয় মোস্ট অফ দ্য কোম্পানিতে আসলে এআই দিয়ে আসলে স্ক্রিনিং করানো হয়, ঠিক আছে। সো এই জন্য আসলে আপনাকে এটা কি এটিএস ফ্রেন্ডলি হয়েছে কিনা, আপনি কোন ধরনের ওয়ার্ড ইউজ করছেন, কিভাবে লিখছেন, ধরেন আপনি একটা প্রজেক্টের ডেসক্রিপশন লিখছেন, সো ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখছেন, নরমাল ডেসক্রিপশন লিখে রাখছেন নাকি স্ট্যান্ডার্ড XYZ ফরম্যাট আছে একটা এইভাবে লিখছেন, এরকম আসলে থাকে। বুলেট পয়েন্ট দিয়েছেন কিনা, আননেসেসারি ওয়ার্ড গুলো ইউজ করছেন কিনা, ঠিক আছে, এবং কোন ধরনের ওয়ার্ড গুলো ইউজ করা যায় এগুলো একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন পাবেন। সেটাই ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো সচরাচর থেকে একটা সেশন রাখার ফিউচার। ওকে, নেক্সট কোশ্চেন যে রেদওয়ান ইসলাম ভাই বলছে, আচ্ছা ভাই যদি কারো রেটিং কম থাকে, যে ফাইনাল ইয়ারে উঠে গেছে বাট রেটিংটা সেরকম ভালো না, আবার ডিফারেন্ট অনলাইন সাইট যেমন বি ক্রাউড, কোড ফোর্সেস, লিড কোড, ইটিসি সাইট সব মিলিয়ে প্রবলেম 600 প্লাস সলভ করছে, আবার ভালো বা মোটামুটি ভালো প্রজেক্টও করছে, সেক্ষেত্রে রিজিউমের ইম্পর্টেন্স কেমন থাকে আপনার এক্সপেরিয়েন্স থেকে বললে ভালো হয় আর কি। সো এরকম যদি আপনার থাকে, ধরেন মোটামুটি ভালো ডেভেলপমেন্ট নলেজ আছে বা প্রজেক্ট আছে ভালো, তারপরে হচ্ছে অনেক বেশি হয়তো রেটিং নাই কিন্তু প্রবলেম সলভ করছেন, সো সেই ক্ষেত্রে আপনি লিড কোডটা ফলো করেন, আপাতত ফান্ডামেন্টাল জিনিসগুলো ক্লিয়ার করে রাখেন, ইন্টারভিউ দেন, আশা করি পাস করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ সার্কুলারের বেশ কিছু আসলে টাইপ থাকে, তো সো ধরেন যেই জায়গাতে আপনাকে চাচ্ছে একদম পিওর কম্পিটিটিভ প্রোগ্রামার, সেইখানে আসলে আপনি অ্যাপ্লাই করলেও দেখা যাবে যে আপনি আসলে কল পাবেন না। বাট আবার দেখবেন কিছু সার্কুলার আছে একটু জেনেরিক টাইপের, তো সেইগুলোতে অ্যাপ্লাই করলে দেখবেন আপনি ইজিলি কল পাবেন, যেহেতু আপনার ভালো প্রজেক্ট আছে এবং ফান্ডামেন্টাল জিনিসটা আপনার ক্লিয়ার থাকলে আপনি ইজিলি জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। একজন কোশ্চেন করছেন বেশ কয়েকবার, পটেনশিয়াল ডেট ফর স্টার কোডার, এটা আসলে এখনো সার্কুলেশন হয় নাই। আপনারা হচ্ছে মেনশন 23 এর লিংকডইন পেজটা ফলো করে রাখতে পারেন, ওইখানে ফার্স্টে অ্যানাউন্সমেন্টটা হবে, এরপর আমরা আশেপাশে করবো আর কি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন সাইফুল ইসলাম ভাইয়ের কাছে, এই জানুয়ারিতে আমার সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সাম, এরপর থার্ড ইয়ারে উঠে যাব, আমার সিএফএ 1200 প্লাস প্রবলেম সলভ করা আছে, হাইস্ট রেটিং 1500 প্লাসের মতো, 4টা ইউপিসি দিয়েছি, এর মধ্যে একটা ডিভিশনাল, র্যাঙ্ক এভারেজ ছিল, আমার সিজিও লো, সিপি ছাড়া আর কিছুই পারি না একদম, আমার কিভাবে আগানো উচিত? আপনি হচ্ছে সিপিটাই কন্টিনিউ করেন, আর হচ্ছে ফান্ডামেন্টাল জিনিসগুলো জাস্ট ক্লিয়ার রাখেন। যে ফান্ডামেন্টাল সাবজেক্টগুলোর কথা আমি আসলে মেনশন করলাম, এটা যে শুধুমাত্র ধরেন যে বিএস স্টার কোডারের জন্য মেনশন করলাম তা না, এই জিনিসগুলাই ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে আসলে ফান্ডামেন্টাল যখন আপনার কোশ্চেন করে এই জায়গাগুলো থেকে কোশ্চেন করে, সো ওই ফান্ডামেন্টাল জায়গাগুলো জাস্ট আপনি ক্লিয়ার রাখেন, আর আপনি আপনার সিপিটা যতটুকু আছে ততটুকু কন্টিনিউ করেন এবং শেষ পর্যন্ত যতটুকু ভালো করা পসিবল আপনার পক্ষে ততগুলো ট্রাই করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাইয়ের কোশ্চেন, 3টা কোশ্চেন, আমি একটা একটা করে সাদত ভাইয়ের কাছে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট রাউন্ডের যে কোডিং কম্পিটিশনে ইউজুয়ালি কয়টা প্রবলেম থাকে, মিনিমাম কয়টা প্রবলেম সলভ করতে হয় নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য? আমাদের যেটা কোডিং রাউন্ড থাকে, কোডিং রাউন্ডে হচ্ছে 8 থেকে 10টা প্রবলেম থাকে, এবং মিনিমাম অ্যাকচুয়ালি কয়টা করা যায় এটা আসলে বলা যায় না, কারণ প্রবলেম গুলোর আসলে আলাদা আলাদা মার্কিং থাকে, যে বললাম যে লো প্রবলেম গুলার মার্কস থাকে কম, হাই যেগুলো একটু ডিফিকাল্ট প্রবলেম ওগুলোর মার্কস থাকে বেশি, আর ওই রকম আসলে আমরা মানে মানদণ্ডে ফেলতে পারি না যে মিনিমাম এত মার্কস পাইলে, এটা আসলে যারা ভালো করবে ওই অনুযায়ী র্যাঙ্কিং করে যারা আগাই থাকবে তারাই যাবে, ঠিক আছে। সো আপনার টার্গেট থাকবে যে আপনি যতটুকু পারেন ততটুকু ভালো করা, সো ওই মিনিমাম রেঞ্জের মধ্যে আসলে আমরা এটাকে ফেলতে পারি না, ঠিক আছে।
হুম। আর এটা আসলে প্রতি বছরে চেঞ্জ হয়, বুঝতে পারছেন? এটা আহ, এক এক বছর এক এক রকম ভাবে আসলে ইন্টারভিউ গুলো নেওয়া হয়, যাতে করে হচ্ছে ওনারা বেস্ট ক্যান্ডিডেটদেরকে নিতে পারে। ঠিক আছে, ওইটা সিচুয়েশন বেস করে। যেমন ধরেন এআই তো কয়েক বছর আগে ছিল না, তো এখন তো আবার এআই এর একটা হাইপ চলে আসছে, তাই না? তো এখন আবার পলিসি কিছু চেঞ্জ হবে, এই আর কি। তো এটা ডিপেন্ড করে ওই যে ভাই যে লাস্টে বললো, আপনার বেস্ট যেটা সেটা আপনাকে দিতে হবে, এটাই আর কি। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আহ, আমার হচ্ছে আমি রিয়েক্টে কয়েকটা প্রজেক্ট করেছি। এখন আমার বেলায় আমি কি স্টার কোডারে এই পাথটা ফলো করে যাব, নাকি ব্রেন স্টেশনে ইন্টার্ন অর জুনিয়র হিসেবে অ্যাপ্লাই করার অন্য কোনো ওয়ে আছে? ব্রেন ইনস্টিটিউশনাল ইন্টার্ন হিসেবে আমার মনে হয় অন্য কোনো ওয়েতে আর অ্যাপ্লাই করা যায় না, তবে জুনিয়র হিসেবে যখন সার্কুলার হয় তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় জুনিয়র লেভেলের জন্য আসলে সার্কুলার দেওয়া হয়। থার্ড কোশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছে এই ইয়ারের স্টার কোডারে জয়েন করতে চাই, এখন টাইম তো কম, আমাকে কাইন্ডলি সাজেশন দিবেন কিভাবে আগাবো? এখন এটার জন্য দুইটা জিনিস একদমই শর্ট টাইমে, সেটা হচ্ছে লিড কোড থেকে যতটুকু পসিবল প্রবলেম গুলো সলভ করেন, এবং প্রিভিয়াস অলরেডি আমি আসলে মেনশন করছি কিভাবে আসলে লিড কোডের জিনিসপত্রগুলো আপনারা পড়বেন, ওইটা ট্রাই করেন। আর হচ্ছে ফান্ডামেন্টাল এমসিকিউ এর জন্য যে জায়গাগুলো লাগে ওইগুলো আসলে ক্লিয়ার করে ফেলেন। সো আমার হাতে যদি আপনার হাতে যদি 2 মাস টাইমও থাকে বা 1.5 মাস টাইমও থাকে, কারণ সার্কুলার দেওয়ার পরেও তো একটা নির্দিষ্ট সময় পরে আসলে ইন্টারভিউ গুলো হয়, সো ওইভাবে প্রিপারেশন নিলে আই থিঙ্ক কভার করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, নাজবুল ভাই কোশ্চেন করছে, ভাই ডেপ্ট কেমন ম্যাটার করে, মানে ডিপার্টমেন্টটা কেমন ম্যাটার করে, সিএসসি বাদে আদার্স ডিপার্টমেন্ট থেকে কেমন চান্স আছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট আসলে ওটা নিয়ে কোনো ম্যাটার করে না। আপনি ওই যে বললাম, ডিপার্টমেন্ট, সিজি, ইউনিভার্সিটি আসলে ম্যাটার করে না। আপনি তাদের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পারলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। জাস্ট আপনি ফিট থাকলেই হয়েছে ওই পজিশনের জন্য। ঠিক আছে। বায়েজিৎ সরকার একটা কোশ্চেন করছে, ভাই কাইন্ডলি একটু বলবেন স্টার কোডারের মতো সিমিলার প্রসেসে বিডি এর কোন কোন কোম্পানিতে ফ্রেশার রিক্রুট করে সিপি ব্যাকগ্রাউন্ডে? এটা তো অ্যাকচুয়ালি বলতে পারতেছি না ভাই, যে এইভাবে আসলে অনেক বেশি একসাথে আসলে মনে হয় না তেমন অনেক বেশি কোম্পানি আসলে রিক্রুট করে। মানে বিএস এরকম স্টার কোডের মধ্যে অনেকগুলা ফ্রেশার রিক্রুট করে, এরকম ভাবে করে বলে আমার আসলে জানা নাই। তাছাড়া আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এখানে বাংলাদেশে তো আসলে মোটামুটি ভালো কোম্পানি অনেকগুলোই আছে, ঠিক আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির লিস্ট দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে হোম পেজে। ওইখানে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নাম দেখে দেখে লিঙ্কডইনে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে হচ্ছে ওনাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। ম্যাক্সিমামই আসলে সিপি ব্যাকগ্রাউন্ডটা কি প্রাধান্য দেয় বড় বড় কোম্পানিগুলো। ওকে, আর হচ্ছে অনেকে হচ্ছে স্যালারি কথাটা জিজ্ঞেস করছেন, এটা কনফিডেন্সিয়াল, এগুলো আসলে ওই যে প্রথমে বলছি আপনার পলিসির অনুযায়ী হচ্ছে এগুলো হয়ে থাকে। এটা হায়ারিং যারা টিম আছে এরাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এন্ড আদার্স সবকিছু দেখে তারপর আপনাকে অফার করবে, ঠিক আছে। ওকে, রাকিব ভাই একটা কোশ্চেন করছে, ভাই আমি থার্ড ইয়ার শুরুতে, বাট ব্যাচেলর কমপ্লিট করতে 5 ইয়ার্স লাগবে, আমি সিপি তেমন করি নাই, আমার কি সিপি তে আসা উচিত নাকি স্কিল ডেভেলপমেন্ট করা উচিত? এখন এটা আসলে উত্তর হচ্ছে যে আপনি, আমি বললেই যে আসবেন এমন না, আপনার ইন্টারেস্ট থাকতে হবে, ঠিক আছে, বা আপনি আসলে কতটুকু ওইটাতে ফিট হইতে পারতেছেন, এটা আসলে কিন্তু একটা বিষয়। সো এই জন্য মানে আমি যদি বলি, আমি তো অবশ্যই বলবো যে আপনি ভাই ফান্ডামেন্টাল জায়গাটা আপনার ক্লিয়ার করেন, সিপি তে আসেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, প্রবলেম সলভিং করেন, ঠিক আছে। সো আপনার ওই ইন্টারেস্টটুকু থাকতে হবে। বা এমন যদি হয় যে যে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, মজা পাচ্ছেন, কারণ কি যে কোনো কিছু যখন ধরেন আমরা একটা কাজ করি, কাজের মধ্যে যদি অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্ট আমাদের না থাকে, ওই কাজটা কিন্তু আসলে হয় না। ধরেন এখন আমাকে জোর করে আমি 1 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকলে আসলে পড়া হবে না। অন্য সময় হয়তো দেখা যাবে আমি মনোযোগ দিয়ে 30 মিনিট পড়লে আসলে আমার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমার ক্ষেত্রে আপনার সাজেশন থাকবে হচ্ছে যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন বা প্রবলেম সলভিং করেন, বেসিক জায়গাটা ক্লিয়ার করেন। এবং প্রবলেম সলভিং করলে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে অ্যাকচুয়ালি আপনার জন্য জবে জয়েন করাটা ইজিয়ার, মোর ইজিয়ার। মানে এটা অলওয়েজ আমি বলি যে কম্পিটিটিভ প্রোগ্রামারদের ধর সব জায়গাতেই আপনার প্রায়োরিটি দেওয়া হয়, বেশি হাই প্রায়োরিটিতে রাখা হয় সব সময়, ঠিক আছে। সো এই জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আপনার পসিবিলিটিটা বাড়বে। বুঝতে পারছেন ভাই?
ওকে, থ্যাংক ইউ সাজাদ ভাই। আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভাই, এটা টুর্জো ভাই থেকে কোশ্চেনটা আসছে ভাই, ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে সিভি কিভাবে সাজানো যেতে পারে? ফ্রন্ট এন্ড না করে শুধু ব্যাক এন্ড করে সিভিতে দিলে কোম্পানি কি ওভারলুক করে? এনি সাজেশন? হ্যাঁ, সো আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হন এটা আসলে মানে ম্যাটার করে না, যে এমন না। ওখানে তো আসলে বলাই থাকে অবশ্য যে আপনার রিকোয়ারমেন্টের মধ্যে বলাই থাকে যে তারা কি ফ্রন্ট এন্ড চাচ্ছে নাকি ব্যাক এন্ড চাচ্ছে। এখন যদি এরকম হয় যে ধরেন চাচ্ছে ফ্রন্ট এন্ড বাট আপনি তো আসলে ব্যাক এন্ড ডেভেলপার, চাচ্ছে রিঅ্যাক্ট বাট ধরেন আপনি হচ্ছে ডট নেট ডেভেলপার, আপনি অ্যাপ্লাই করলে তো হবে না। বাট যদি কোনো কিছু মেনশন না থাকে, যে কোনো স্ট্যাক মেনশন নাই যে এটাতে এক্সপার্ট হইতে হবে, মোস্ট অফ দা জায়গাতে দেখা যায় কি যে দেওয়া থাকে যে এই স্ট্যাক বা এইগুলোর মধ্যে থেকে একটা হইতে হবে। ধরেন যখন জুনিয়র লেভেলে হায়ার করে, মানে যখন হচ্ছে সিনিয়র লেভেলে হায়ার করে তখন তো ডেফিনেটলি হচ্ছে মেনশন করা থাকে যে এই স্ট্যাকের মধ্যে আসলে জানতে হবে বা থাকতে হবে। আর জুনিয়র লেভেলে করার ক্ষেত্রে দেখবেন অনেক সময় আসলে থাকে না, মানে মেনশন থাকে না। তো তখন আপনি যে কোনো একটা স্ট্যাকে ভালো করলে, যেমন মেইন স্টেশনে যখন দেখবেন যে কোনো একটা স্পেসিফিক স্ট্যাক অনুযায়ী ধরে সার্কুলার হয়, ঠিক আছে, যে এখন আমার পাইথন ডেভেলপার লাগবে বা এখন আমার পিএইচপি ডেভেলপার লাগবে, এরকম ভাবে হয়। আবার আপনি যখন সার্কুলার দিয়ে আসবেন তখন ধরেন আপনি যখন জুনিয়র লেভেলে জয়েন করতেছেন তখন আপনি যেটা ভালো পারবেন, আপনি ফ্রন্ট এন্ড পারেন, সো আপনাকে হচ্ছে ফ্রন্ট এন্ড হিসেবেই তারা জয়েন করাবে। আপনি একটা ব্যাক এন্ড পারেন, সো আপনাকে ওই ব্যাক এন্ডেই জয়েন করাবে, ঠিক আছে। সো সেইখানে আসলে কোনো কিছু মেনশন থাকে না, যেমন স্টার কোডের মাধ্যমে জয়েন করলে আপনার কোনো কিছু মেনশন থাকে না। আপনার যেটাতে আসলে মানে এক্সপার্ট আপনি যেটাতে, সেটাতেই আপনাকে জয়েন করানো হবে। এই জন্য এটা নিয়ে আসলে আপনার চিন্তা করার দরকার নাই যে আমি আসলে ব্যাক এন্ড পারি ফ্রন্ট এন্ড পারি না, বা ফ্রন্ট এন্ড পারি ব্যাক এন্ড পারি না। আপনি যেটা পারেন ওই জিনিসটাই আপনার সিভিতে খুব সুন্দরভাবে লিখেন, যে কাজগুলো করছেন, কি পয়েন্টগুলো খুব সুন্দরভাবে ফুটাই তুলেন, কি অপটিমাইজেশন করছেন, কতটুকু আসলে ইমপ্রুভ করছেন, জিনিসগুলো ভালোভাবে রিপ্রেজেন্ট করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। সাইফুল ভাই একটা কোশ্চেন আসছে, আমি থার্ড ইয়ারের মধ্যে একটা মোটামুটি জব পেতে চাই, এটার জন্য কি করা লাগবে? সিপি ছাড়া আর কিছু পারি না। এখন থার্ড ইয়ারের মধ্যে জব অ্যাকচুয়ালি ভালো কোম্পানিগুলো আপনাকে কখনোই অফার করবে না। অফার করে কখন জানেন? যখন আপনি ফোর্থ ইয়ার লাস্ট সেমিস্টার আছেন, হয়তো আপনার বের হইতে 1-2 মাস টাইম লাগবে, এতটুকু সময় হয়তো তারা আপনাকে দেয়। তার আগে সার্কুলার হয়েছে, তো আপনি আসলে দেখতেছে তারা ফিট, তারা আপনাকে নেওয়ার মতো, কিন্তু আপনার হয়তো পাশ করে বের হইতে 2 মাস বা 1 মাস সময় লাগতেছে, এইটুকু সময় তারা আসলে কনসিডার করে। কিন্তু তাছাড়া আপনি থার্ড ইয়ারে স্টুডেন্ট থাকা অবস্থায় ধরেন জব করবেন না, সো এটা আসলে কখনোই কনসিডার করে না মোস্ট অফ দা কোম্পানিগুলাই, টপ কোম্পানিগুলা, ঠিক আছে। কারণ তারা চায় যে ধরেন যে মানে আপনি পড়াশোনা করতেছেন তার সাথে পাশাপাশি জব করবেন, এটা আসলে হয় না, এবং ম্যানেজ করাটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট, ঠিক আছে। কারণ আপনাকে ওখানে আসলে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে জবের পেছনে। সো এই জন্য এটা আপনার জন্য পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। তাছাড়া আপনি চাইলে ফ্রিল্যান্সিং ট্রাই করতে পারেন জব হিসেবে, যেটা বলতেছিলাম যে থার্ড ইয়ার আছেন, ফ্রিল্যান্সিং ট্রাই করতে পারেন। বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে ইউনিভার্সিটি থাকা অবস্থায় আসলে আমাদের ওই দিকে আসলে ফোকাস হওয়া উচিত না। আমাদের আসলে ফান্ডামেন্টাল জায়গাগুলো ক্লিয়ার করা, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা, এই দিকে আসলে মনোযোগ দেওয়াটা উচিত, ঠিক আছে। তারপরে আমি যখন পাশ করে বের হয়ে যাব, তারপরে হচ্ছে আমি আমার পুরো সময়টুকু আসলে ডেভেলপমেন্ট বা জবের দিকে দিব, ঠিক আছে। বুঝতে পারছেন ভাইয়া? কিন্তু মোস্ট অফ দা কোম্পানিগুলো অ্যাকচুয়ালি থার্ড ইয়ারে থাকলে আপনাকে নিবে না, আর ওরা তো একটা ফুল টাইম এমপ্লয়ি চায়। বাট আপনি তো ইউনিভার্সিটি থার্ড ইয়ার থাকা অবস্থায় ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারবেন না। আচ্ছা, সাইফুল ভাই আপনার কথা প্রেক্ষিতে একটা কোশ্চেন করছে, সিপি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা? সিপি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা জানি না, মানে আমি তো আসলে কোনো ফ্রিল্যান্সিং করি নাই। ফ্রিল্যান্সিং করতে হলে তো আমার মনে হয় অবশ্যই আপনাকে একটা স্ট্যাকে এক্সপার্ট হইতে হবে। সো আবার ফ্রিল্যান্সিং অনেক টাইপের আছে, ঠিক আছে। এখন যেহেতু অনেক চিটিং হয়, আবার হইতেও পারে সিপি দিয়ে ফ্রিল্যান্সিং করা যেতে পারে। সিরিয়াসলি নিয়ে না, ফান পারপাসে বললাম। সো সিপি দিয়ে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করা যায় না, আপনাকে কোনো একটা টেক স্ট্যাক শিখতে হবে। সেটাই বেসিক্যালি হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সার খোঁজে, যেসব কোম্পানিগুলো, ওনাদের মাথায় থাকে যে আপনি প্রোডাকশন লেভেলের কাজ করেন। এম আই রাইট সাদত ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে তো আপনাকে আসলে মানে ইন্টার্ন করাবে না, শেখাবে না। সো আপনাকে চেষ্টা করবে আজকে নিয়ে কালকে কাজ করাবে, ঠিক আছে। বা আপনি একটা কাজ দিবেন, ওটা দিবে আপনার সাথে সাথে করে দিবেন, এরকমই। সো আপনাকে এটার জন্য একটা স্ট্যাক শিখতে হবে, ঠিক আছে। অথবা এটা নিয়ে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন যে আসলে ফ্রিল্যান্সিং এ কি কি সুবিধা পাওয়া যায় বা কোথায় আছে। বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আমি কখনোই আসলে এটা সাজেস্ট করি না যে ইউনিভার্সিটি থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং করা বা ধরেন জবের দিকে করা। আপনি আপনার ইউনিভার্সিটির যে ডিউটি সেটাকে ফুলফিল করেন, ঠিক আছে। 4 বছরে আপনার একটা
ডিউটি আছে, সো ওই ডিউটিটা আপনি আসলে ফুলফিল করেন আগে, তার পরবর্তীতে আপনি যে আসলে করেন। আই গেস সাইফুল ভাই পুরো গাইডলাইনটা পাইছেন। নেক্সট রাকিব ভাইয়ের কাছে চলে যাই। উনি বলছে, কোশ্চেনটা করছে, ভাই গ্রাজুয়েশন লেট হলে ইফেক্টিভ পড়ে কিনা, কোনো ইফেক্ট পড়ে কিনা, গ্রাজুয়েশন যদি লেট করা হয়, কোনো ইয়ার গ্যাপ যদি থাকে বা না, এইগুলা আসলে তেমন একটা আসলে মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না যে আপনার গ্রাজুয়েশন ইয়ার লেট হয়েছে বা মাঝখানে গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আসলে কোশ্চেন করে না। আমি তো যে প্রথমে মেনশন করলাম আপনার সিজি বা আপনার ইউনিভার্সিটি এগুলো নিয়ে আসলে মেনশন করে না। সো যখন আসলে ওগুলো নিয়ে মেনশন করে না, তখন আপনি 5 বছরে বের হয়েছেন বা 7 বছরে বের হয়েছেন এটা নিয়েও মেনশন করে না। আপনার আপনার জন্য আসলে মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তারা যা চায়, যেই কাজ আপনাকে দিয়ে করাইতে চায়, যেই কাজের জন্য আপনাকে আসলে দিচ্ছে তারা, ওই কাজটুকু যদি আপনি করতে পারেন দেন মানে ইউ আর ফিট। ওকে। মুর্তুজা ভাই একটা কোশ্চেন করছেন, এটার আনসার একটু আগে হচ্ছে সাজাদ ভাই দিয়ে দিয়েছে, আগে আপনি এটা ক্যাচ করতে পারছেন। ওকে। তারপরে হচ্ছে আসুস থেকে একটা কোশ্চেন আসছে, আমরা যারা সিপি করি, যারা স্পেশালিস্ট আর এক্সপার্ট হয়ে গেছি, তাদের জন্য নেক্সট রোড ম্যাপটা কি হইতে পারে? তাদের জন্য নেক্সট রুট ম্যাপ হচ্ছে পরের স্টেপটা টার্গেট করেন, আইসিপিসি ভালো করার চেষ্টা করেন। এখন আমি আসলে জানি না আপনি কোন ইয়ারে আছেন বা কোন পজিশনে আছেন, সো ইউনিভার্সিটি থাকলে অবশ্যই এক্সপার্ট হইলে পরের পরের যে স্টেপ ক্যান্ডিডেট মাস্টার সেটা টার্গেট করেন, অথবা আইসিপিসি তে অনেক ভালো করার টার্গেট করেন, ঠিক আছে? তো আইসিপিসি তে অনেক ভালো করলে দেখা যাবে যে আপনি আরো ভালো কোম্পানিতে দিতে চলে যেতে পারবেন, ভালো ভালো কোম্পানিগুলো আপনাকে নিয়ে নিবে। এরপরে হচ্ছে জব সেক্টরে যেতে হলে কি করতে হবে এক্সপার্টের পরে? অ্যাসোসিয়েট কোশ্চেন করছে আর কি। আপনি এক্সপার্ট হলে জব সেক্টরে যাওয়ার জন্য আপনি প্রিপেয়ার, ঠিক আছে? এখন ফান্ডামেন্টাল জায়গাটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আবার অনেকে আছে ধরেন যে ফান্ডামেন্টাল জায়গা থাকে না, মানে শুধুই সিপি করে, ইউনিভার্সিটির বেসিক যে কোর্সগুলো থাকে সেগুলো করে না, যেগুলো আমি অলরেডি মেনশন করছি, ওই কোর্সগুলোর যদি কোনো গ্যাপ থাকে ওইগুলো কভার করেন, আর আপনি এক্সপার্ট আছেন, এই এক্সপার্ট অনুযায়ী আপনি যেভাবে প্রবলেম সলভিং করতেছেন এটা কন্টিনিউ করেন, নেক্সট যেখানে আসলে সার্কুলার পাবেন অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি। সো এক্সপার্ট হলে তো আপনি অবশ্যই পেয়ে যাবেন, সমস্যা হবে না। এবং কলও পাবেন, বাংলাদেশের সব কোম্পানিগুলো মোটামুটি কল পাবেন, দু একটা কোম্পানি বাদে। কিছু কিছু কোম্পানি আবার হচ্ছে ধরেন যে ছাড়া হচ্ছে ওরা আপনার সিভিও দেখবেও না। রাকিব আলম কোশ্চেন একটা করছে, এসপিএল জিএসএ এগুলোর গ্রেড চেক করতে কিনা? না ভাইয়া, এগুলো নিয়ে আসলে গ্রেড চেক করে না, ওকে। একাডেমিক রিলেটেড আসলে কোনো কিছু চেক করে না, ঠিক আছে? আর আপনি আপনার সিভিতে বা ইউজিবিতে তার ধরেন যে কোন কোর্সে কি পাইছেন এটা আসলে চায় না, আর ওদের কাছে এগুলো কোনো জমা সাবমিট করতে হয় না। এগুলো তো আপনি অ্যাড করতে গেলে তো আপনার সিভি হয়ে যাবে 5 থেকে 7 পেজে। সিভিতে যত পারবেন মানে আপনারা হচ্ছে একদম জিএসটি জিনিসগুলো আসলে মেনশন করবেন, একদম হাইলাইটেড, অনেক বেশি লিখতে হবে এমন না, অনেকে ভাবে যে অনেক বেশি লিখবো, সো দরকার নাই, একদম মেইন মেইন পয়েন্ট গুলা উল্লেখ করবেন, যাতে আপনার সিভিটা হচ্ছে অনেক বেশি মানে ক্লিয়ার থাকে, যে আসলে আপনার সিভিটা পড়বে দেখেই যেন মানে সিভিতে চোখ গেলে যেন আপনার হচ্ছে কোন পয়েন্টটাতে আপনি এক্সপার্ট এটা যাতে চোখে চলে আসে, এরকম ভাবে আসলে সিভি প্রিপেয়ার করা উচিত। এবং এগুলা নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ পরে কোনোদিন বসবো, অন্য কোনোদিন কথা হবে, কারণ এগুলা নিয়ে কথা বলতে গেলে বা আসলে গাইডলাইন দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। ওকে। এরপরে হচ্ছে সৌরভ ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, কাইন্ডলি একটু কোশ্চেনটা করেন আনমিউট করে শর্টলি। আচ্ছা ভাই, কি বলে, এটা কি লেট হওয়ার পিছনে লানাথন আসবে নাকি বেন স্টেশন থেকে? যেমন এর আগে গ্রিকি সলিউশন লানাথন 3 করছিল বেন স্টেশনের সাথে অ্যাসোসিয়েশন, লানাথন কি আসবে 4.0? যাই হোক, লাস্ট টাইম তো বেন স্টেশন হচ্ছে আপনার হোস্ট হিসেবে, মানে হোস্ট হিসেবে তো লানাথনের বেশ কয়টি থাকে, কিন্তু মেইনলি তো গতবার তো হোস্ট বেন স্টেশন ছিল। এখন নেক্সট টাইম আসবে কিনা এটা বলতে পারি না। আর স্টার কোডারও কেন লেট হইতেছে এটা আসলে জানি না, আশা করি আমরা আসলে দ্রুত চলে আসবে, কারণ প্রত্যেক বছর আসলে এই টাইপটাতেই সার্কুলারটা হয়, রিক্রুট হয়, ঠিক আছে? সো এটা আসলে ইন্টারনাল জানি না, এই জন্য বুঝছেন ভাই। লানাথন থেকে কেমন মানে কেমন সংখ্যক নেওয়া হয় আপনাদের ইসে বেন স্টেশন? লার্নাতন থেকে মনে হয় বেশ কিছু জয়েন করছে, 3-4 মাস আগে মনে হয় জয়েন করছে। এখন কতজন জয়েন করছে এক্স্যাক্টলি এটা বলতে পারলাম না ভাই। ঠিক আছে। ওকে।
হাবিবুর ভাই হচ্ছে অনেকবার কোশ্চেন করছেন যে আনুমানিক ডেটটা কবে। তো আনুমানিক ডেট এখনো যেহেতু আমি বারবার বলতে অ্যানাউন্সমেন্ট করে নাই, তারপরেও যেহেতু জানতে চাচ্ছেন, এটা ধরে রাখতে পারেন এই মাস, ঠিক আছে, এই মাস পুরোটা সময় ধরে রেখে আপনার প্রিপারেশনটা নিতে পারেন। বাট বলা যায় না, এটা জানুয়ারির 20 তারিখেও ফেলে দিতে পারে, 15 তারিখেও দিতে পারে, কালকেও দিতে পারে, ঠিক নেই, তাই না? তো জাস্ট হচ্ছে এটা একটা টেন্টেটিভ ডেট ধরে নিয়ে প্রিপারেশন শুরু করে দেন যে জানুয়ারির মধ্যে আপনাকে পুরো টপিক গুলো কভার করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, সাইফুল ভাই একটা কোশ্চেন করছেন, এটা আনসার আমি দেই। থার্ড ইয়ারে জব পাওয়া ডিফিকাল্ট বললেন, ইন্টার্নশিপ পাওয়ার উপায় থাকলে এটার জন্য কিভাবে আগাতে পারি? ফার্স্ট অফ অল, ভালো কোম্পানি মানে বড় কোম্পানিরা হচ্ছে আপনার মানে ইন্টার্নশিপ বলতে কি বোঝায় মানে আহ সাজাদ ভাই, আমি যদি ভুল না করি, ইন্টার্ন পজিশনের জন্য তো ফুল টাইম কাজ করতে হয় BS23 তে, রাইট? হ্যাঁ ভাই, মানে BS23 তে মানে আমরা আসলে গুলাই ফিল একটা হচ্ছে ইন্টার্ন হয় কি যে বিভিন্ন সময় ইউনিভার্সিটি গুলো আসলে কন্টাক্ট করে, ওদের ইউনিভার্সিটির এগেইনস্টে হয়তো 1 মাস 1.5 মাসের একটা কোর্স করানোর মতো হয়ে যায়, ঠিক আছে, আমরা ওইটাকে ইন্টার্নশিপ বলে থাকি অনেক সময়, কিন্তু ওইটার সাথে কিন্তু আসলে জব রিলেটেড না, ওখান থেকে আপনাকে জব হবে এটাও আমরা আসলে বলতে পারি না। কিন্তু আমি যেটা ধরেন বেড স্টেশনের স্টারকুডার কথা বলছি, এখানে আসলে আপনাকে ট্রেনি পজিশনের জন্য ওরা হায়ার করে, ঠিক আছে, ট্রেনি অ্যাজ এ ট্রেনি। আর আপনি ইন্টার্নশিপ যেটা বলতেছেন সেটা হইতে পারে আপনার ইউনিভার্সিটির সাথে যদি কোনো একটা কোম্পানি কোলাবোরেশন হয়, যে আপনাকে একটা 1 মাস বা 1.5 মাসের আসলে ইন্টার্নশিপ করাবে, ওইটা আসলে কমপ্লিটলি আলাদা জিনিস, ঠিক আছে, এবং ওইখান থেকে যে আপনাকে নিবে এমন কোনো আসলে মানে পসিবিলিটি খুবই কম। হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু দা আপনার ক্রেডিট, ঠিক আছে, আপনার একটা ক্রেডিট থাকে হয়তো, ওই ক্রেডিটের জন্য ইউনিভার্সিটি আপনাকে একটা ব্যবস্থা করে দেয় বা আপনাকে ব্যবস্থা করতে বলে। এইটা আর কর্পোরেট সেক্টর টোটালি আলাদা, ঠিক আছে? এখন ইন্টার্নশিপ আপনি ইনকামের জন্য যদি করতে চান, ফার্স্ট অফ অল মানে ভালো কোম্পানি যেগুলো এই ক্যাটাগরি এরা আসলে ইন্টার্নশিপ অফার করে না, কারণ ওই যে সাথে একটা কথা বলছে যে কোম্পানিগুলো পছন্দ করে না এটা, যে আপনি প্যারালালি দুইটা জায়গাতে আপনি চালান, ঠিক আছে? এতে করে হ্যাসেল দুই জায়গাতেই বাড়ে, আপনার পড়াশোনাও ঠিক মতো হবে না, জবটাও ঠিক মতো হবে না। কথা বুঝতে পারছেন? এটা সবার মানে মাইন্ডসেট থাকে যে আপনি যেখানেই যান, আমার এখানেই আপনাকে ডেডিকেটেড সময় দিতে হবে, আপনার টাইমের ভ্যালুটা আমরা দিব। কথা বুঝতে পারছেন? তো এই কারণে আসলে আপনি যদি আপনার টাকা পয়সা লাগে, আপনার টাকা পয়সা প্রবলেম থাকে, বা আপনার ইনকাম সোর্স দরকার হয়ে থাকে, ক্যারিয়ার নিয়ে আগে থেকে কিছু কনসার্ন থাকে, তাহলে ডেফিনেট আপনাকে ফ্রিল্যান্সিং এ যেতে হবে, এছাড়া কোনো উপায় না। ফ্রিল্যান্সিং এ গেলে আসলে দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনাটা ঠিক মতো কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে, এন্ড স্কিল ডেভেলপমেন্টেও সময়টা কম পাবেন, কারণ একটা হ্যাসেল থাকে ডেফিনেটলি, এটা বুঝছেন আপনি নিজেও, ঠিক আছে? তো সাজাদ ভাইয়ের সাথে আমিও একমত যে হচ্ছে আপনি ইউনিভার্সিটিটা শেষ করেন, এরপরে হচ্ছে আপনি আস্তে আস্তে আপনার ড্রিম ক্যারিয়ারের দিকে আগান, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এ ঢুকলে হবে কি, প্রবলেম সলভিং এর দিকে একটু ফোকাসটা কমে যাবে আপনার, হতে পারে, বাট আপনি টাইম ম্যানেজ করলে করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে সাইফুল ভাই? ওকে, বিলাস ভাই কোশ্চেন হচ্ছে, লাইভ রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমরা অ্যানাউন্স করে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে, ফেসবুক কমিউনিটিতে অ্যানাউন্স করে দিব এটা আপলোডের পরে। ইব্রাহিম একটা কোশ্চেন করছেন, আমি অলমোস্ট 2 ইয়ার্স হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সো একটা গ্যাপ পড়ে গেছে, এখানে এটা কি কোনো ইমপ্যাক্ট ফেলবে অ্যাজ এ ফ্রেশার জব ম্যানেজ করতে? আমার মতে হচ্ছে BS23 তে একটু আগে সাজাদ ভাই আনসারটা দিছে, আপনার কোনো গ্যাপ পড়বে না। হচ্ছে আসুস আরেকটা কোশ্চেন করছে, ভাই জব সেক্টরে সিপি করে আসা পাবলিক ভার্সেস ফুল স্ট্যাক করে আসা পাবলিক, ডিফারেন্সটা কোথায় জব সেক্টরে? সিপি করে আসা পাবলিক আর জাস্ট স্ট্যাক কমপ্লিট করা পাবলিক, দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? দুইটার মধ্যে পার্থক্য বলতে ভাইয়া ওরকম ভাবে আসলে জাজ করা ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু আমরা যেটা আসলে ডিসকাস করতেছি এখানে সেটা হচ্ছে যে কোন ওয়েতে গেলে আমরা ইজিলি একটা কোম্পানিতে আসলে জব পাইতে পারি বা কিভাবে যাইতে পারি, ঠিক আছে। এখন ডেফিনেটলি অ্যাজ এ ফ্রেশার আপনাকে সিপি করে আসলে অবশ্যই তারা আসলে বেশি প্রায়োরিটি দেয়। কেন প্রায়োরিটি দেয়? কারণ আপনারা জানেন যে ফান্ডামেন্টাল জিনিসটা আপনি জানেন, আপনি কুইক লার্নার, ইজিলি জয়েন করতে পারবেন। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার কোম্পানিতে বা অন্য একটা কোম্পানিতে একজন জয়েন করছে, সিপি হিসেবে জয়েন করে, সে 5 বছর ডেভেলপমেন্ট করছে, আবার আরেকজন ধরেন যে হচ্ছে ডেভেলপমেন্ট হিসেবে জয়েন করছে, সে 5 বছর ডেভেলপমেন্ট, তাদের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? ওরকম ভাবে আসলে পার্থক্য করা যায় না। মিনহাজ একটা কোশ্চেন ভাই, একদম শুরুর দিকে যে ফান্ডামেন্টাল টপিক প্রিপারেশনের কথা বলছিলেন, সেগুলো যদি আরেকবার রিপিট করতেন টপিকগুলোর নাম। আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি, আপনারা হচ্ছে ওপিপিটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এটা তো আমরা অলরেডি ভালো করে জানি, ডেটাবেসটা ভালো করে পড়বেন,
তারপরে হচ্ছে নেটওয়ার্কিংটা একটু একদমই বেসিক, মানে মিনিমাল বেসিকটা আইডিয়া রাখেন। আর হচ্ছে ধরেন যে একটু সিস্টেম ডিজাইনের টুকটাক, আমাদের তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে মোটামুটি, মানে মোটামুটি সব ইউনিভার্সিটি গুলো এটা পড়ায়। আমরা যারা হচ্ছে আইসিটি তে থাকি অথবা যারা কম্পিউটার সায়েন্সে থাকি, যেখানেই থাকি না কেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আছে, ওইটার মোটামুটি বেসিক জিনিসগুলো আমরা একটু জানি। ওখানেই আসলে কি বলে এসডিএলসি লাইফ সাইকেল গুলো নিয়ে আলোচনা করা হয়। ওইখান থেকে আসলে টুকটাক দিয়ে একটা বেসিক কোশ্চেন আছে। বাট আমি যদি গ্রুপিং করে বলি, মানে মোস্ট প্রায়োরিটি দিবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডেটাবেস। তারপরে একটু লো প্রায়োরিটি দিয়ে আপনি হচ্ছে নেটওয়ার্কিং এর একদমই ছোটখাটো জিনিসপত্র, আর হচ্ছে আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে যে বেসিক জিনিসপত্র যেগুলো শিখি, একদমই ফান্ডামেন্টাল, একদমই বেসিক জিনিসপত্র। ওকে। রাকিব ভাই কোশ্চেন করছে, ভাই উইকলি এস্টিমেটেড কত আওয়ার দেওয়া উচিত সিপিতে? উইকলি এস্টিমেটেড আসলে কত আওয়ার দেওয়া উচিত, এটা আসলে নির্ভর করে আপনি কতটা সময় নিয়ে পড়তে পারতেছেন, বা আপনার আসলে লার্নিং স্পিডটা কেমন, আপনি কোন পজিশনে আছেন। সো এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে, ঠিক আছে। বাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনার দেওয়া উচিত। আপনার আসলে এই টাইম দিয়ে এটা আসলে মেজার করা উচিত না, মেজার করা উচিত আপনার টার্গেট দিয়ে। যে ভাই, মানে আমি যেমন পার্সোনালি আমি যেটা করি, আমি যদি টার্গেট করি যে ভাই আমার 1 মাসের মধ্যে এইটা কমপ্লিট করতে হবে, এখন এটা অবশ্যই ফিজিবল কিনা সেটা আমি 1 মাস আগে টেস্ট করে নিই। মানে এমন একটা টার্গেট মানে টার্গেট করি না যেটা ধরেন যে আমার পক্ষে আসলে কোনোভাবেই ফুলফিল করতে পারা আসলে পসিবল না। সো ধরেন একটা টার্গেট আমি ফিক্স করলাম এবং চিন্তা ভাবনা করে ফিক্স করলাম যে আচ্ছা ঠিক আছে আমার এটা করতে হবে, এবং আমার একটা লিমিট আছে, আমি জানি মোটামুটি সেট করলাম, জানি যে এতটুকু করলে আমি করতে পারবো, হয়তো আমার জন্য টাফ হবে। এবং তার পরবর্তীতে আমার টার্গেট থাকে হচ্ছে যে ভাই আমি যেভাবেই হোক এটা কমপ্লিট করব। এখন সেটা করার জন্য যদি আমার 5 ঘন্টা বসে থাকা লাগে 5 ঘন্টা, 10 ঘন্টা বসে থাকা লাগে 10 ঘন্টা। সো টার্গেটটা আসলে ডেইলি বেসিস না করে আপনি ওরকম ভাবে টার্গেট করেন যে আমার এখানে যাইতে হবে, ওইখানে যাওয়ার জন্য আমার কি কি করতে হবে আমি তাই তাই করবো, ঠিক আছে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি ডেইলি, আমি যদি এখন বলে দিলাম যে ভাই আপনি ডেইলি ফর এক্সাম্পল 14 ঘন্টা কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আপনি ধরেন ক্যান্ডিডেট মাস্টার হতে পারবেন। হয়তো আপনি 14 ঘন্টা বসে থাকবেন, কিন্তু আলটিমেটলি জিনিসটা হবে না, ঠিক আছে। সো 14 ঘন্টা বসে থাকলে কেন হবে না, আপনি চিন্তা করবেন যে 14 ঘন্টা কমপ্লিট করলেই তো ভাইয়া বলছে যে হয়ে যাবে, তারপরে আমি 14 ঘন্টা কমপ্লিট করলে আমার জব ডান, কিন্তু আসলে কিন্তু জব ডান না, ঠিক আছে। সো 14 ঘন্টায় নাও হইতে পারে আপনার। সো এই জন্য অ্যাকচুয়ালি টার্গেটটা করা উচিত যে আমি এই পজিশনে যাব বা আমার এটা অ্যাচিভ করব, এই জায়গাতে যাব, এবং সেটা অবশ্যই ফিজিবল কিনা সেটা আগেই টেস্ট করে নিব। বা আমি তো জানি যে আমার কতটুকু কোয়ালিটি আছে, কি মানে আমি কি পারবো না পারবো, বা ধরেন যে হচ্ছে আমার আসলে টার্গেট করা উচিত, বা আমার আসলে অনেক কিছু আসলে এটার উপর নির্ভরশীল, পারিপার্শ্বিক কোন সিচুয়েশনের মধ্যে আসি। সো সেটা ফিক্স করে আমি চিন্তা করলাম যে 2 মাস পরে আমি এই জিনিসটা ফুলফিল করবো, এই টার্গেটটা আমি ফুলফিল করবো। এখন পরবর্তীতে কাজ হচ্ছে 2 মাস পরে ওটা আমার করতে হবে না, সেটা করার জন্য আসলে আমি কিভাবে করব আমি জানি না, বাট আমি করবো। আমার 5 ঘন্টা লাগলে আমি 5 ঘন্টা দিব, 6 ঘন্টা লাগলে 6 ঘন্টা দিব, যেভাবে পারি ম্যানেজ করার চেষ্টা করবো। আসলে এইভাবে টার্গেটটা, মানে টার্গেট নেওয়া উচিত এবং এইভাবে আসলে কাজ করা উচিত। মানে এটা আসলে আমার পার্সোনাল মতামত আপনাদের জন্য। থ্যাংক ইউ ভাই। অনেক ভাই টপ টপিক কোশ্চেন করছে যে উনি আইসিটিসি এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে, আইসিটিসি আইপিসি। আইসিপিসির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি টিম কন্টেস্ট করতে হবে, জিনিসপত্রগুলো জানতে হবে, কমিউনিটির সাথে থাকতে হবে, সবচেয়ে ভালো হয়। কারণ মেন্টরশিপে থাকলে, গাইডলাইনের মধ্যে থাকলে, কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে থাকলে ডেইলি প্রবলেম সলভিং হবে, আপনার ডেইলি হাতে একটু পুশ আপ হবে, তারপরে হচ্ছে যে একটু কমিউনিকেশন হবে, টিম কোলাবোরেশন হবে। সো এই জিনিসগুলা কন্টিনিউ করেন। And the last question is from Samia Nishat. সিপি তে কিভাবে কনসিস্টেন্সি ধরে রাখা যায়? এটার জন্য হচ্ছে টার্গেট রাখবেন যে ডেইলি একটা নির্দিষ্ট টাইমে আপনি সিপিতে দিবেন, ঠিক আছে। ধরেন যে ডেইলি সকালে উঠে 1 ঘন্টা বা 2 ঘন্টা, মানে আমি ফর এক্সাম্পল বলতেছি যে একটা নির্দিষ্ট টাইম, এবং এটার জন্য রাখবেন কি নির্দিষ্ট টাইম রাখবেন। তাতে কি হবে যে ধরেন ফর এক্সাম্পল সকালে উঠে আপনি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সিপি করবেন। তো এটা যখন আপনি ডেইলি বেসিসে করবেন তখন দেখবেন যে ডেইলি সকালবেলা উঠার পরে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে অটোমেটিক্যালি ওই কাজের মধ্যে আপনি আসলে বসে পড়বেন। বা ধরেন যে আপনি সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই কাজটা শুরু করেন, তো দেখবেন যে ডেইলি আপনার সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে মনে পড়বে যে এই কাজটা করি বা এই কাজের মধ্যে বসবেন। আর কনসিস্টেন্সি ধরে রাখার জন্য ওই যে আমি বললাম যে এখানে আসলে হতাশার অনেক কিছু আছে, আমি প্রথমেই বলছি যে অনেক কিছু আসলে ভিজিবল হয় না, আমাদের আউটপুট গুলো ভিজিবল হইতে একটু সময় লাগে। এটার জন্য একটা প্রপার মেন্টর, একদম প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন, ঠিক আছে। আর হচ্ছে ধৈর্য নিয়ে কাজ করবেন, আর
এটার জন্য একটা লম্বা প্ল্যান করতে হবে। কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ এ লং জার্নি। এই জন্য আপনি যে ইয়ারে থাকেন, যদি ফার্স্ট ইয়ার থাকেন তাহলে 4 বছরের একটা টার্গেট করেন, তবে 4 বছরে, ঠিক আছে? এটা চিন্তা করবেন না যে 6 মাস কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আমি অনেক ভালো প্রোগ্রামার হয়ে যাব। এটা আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারি, বাংলাদেশের যত কম্পিটিটিভ প্রোগ্রামার আছে যারা অনেক অনেক ভালো করছে, তারা সবাই ভাই অনেক বেশি হার্ড ওয়ার্কার ছিল, অনেক বেশি প্ল্যান ওয়াইজ কাজ করছে এবং 4 বছরের প্ল্যান নিয়ে কাজ করছে, যে আমি 4 বছরে অল্প অল্প করে এরকম এরকম ভাবে শিখবো। তারা কখনোই ভাবে নাই 6 মাস কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আমি একদম অনেক উপরে চলে যাবো, তারপর হচ্ছে এটা বাদ দিয়ে দিব। তো এই জন্য লম্বা প্ল্যান করেন, তাহলে হচ্ছে আপনার মধ্যে আসলে হতাশাটা আসবে না। আস্তে আস্তে আগান, মেন্টরশিপের মধ্যে থাকেন, গাইডলাইনের মধ্যে থাকেন, ইনশাল্লাহ ভালো করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট 2 ঘন্টার একটা সেশন আমরা করলাম বেসড অন সিপি এন্ড স্টার কোডার প্রোগ্রামস প্রিপারেশন গাইডলাইন্স এর উপরে। তো আই গেস শুরুর দিকে আমরা একদমই চেষ্টা করছি সেশনটা একদম ফান্ডামেন্টাল জায়গা থেকেই শুরু করার, যাতে আপনারা স্টেপ বাই স্টেপ আসলে গাইডেড হন, ঠিক আছে? এন্ড আই গেস আমরা আপনাদেরকে অল্প কিছু হলেও গাইডলাইন দিতে পারছি, এবং থ্যাঙ্কস টু সাজ্জাদ ভাই, আপনি একদমই স্টুডেন্টদেরকে রুট লেভেল থেকে সবকিছু বোঝানোর চেষ্টা করছেন এবং সুন্দর করে এক্সপ্লেন করছেন আমাদের স্টার কোডার প্রোগ্রামের প্রসেস এন্ড প্রিপারেশন নিয়ে। তো আই গেস আমরা ইনশাল্লাহ রেকর্ডিংটা যখন পাবলিশ করে দিবি, স্টুডেন্টরা এই জিনিসগুলো আরো একটু ভালোভাবে ফলো আপ করবে আর কি। তো আপনারা যারা এখানে জয়েন আছেন টিল দ্য এন্ড, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এন্ড আমরা হচ্ছে আমাদের এই রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপডেট করে দিব, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি যেটা আছে, ফেসবুক কমিউনিটি যেটা আছে, আমাদের ফেসবুকে বেশ কয়েকটা কমিউনিটি আছে, সব জায়গাতে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিব উইথ ইউটিউব লিংক ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যারা এখন জব সিকার আছেন এখানে, তারা হচ্ছে এই শর্ট টাইমে একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। এন্ড পাশাপাশি হচ্ছে যারা আপনারা এখানে সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারে আছেন, সামনে আপনাদের প্ল্যানিং আছে বাংলাদেশের বড় বড় টেক কোম্পানিগুলোতে জয়েন করার, তো সেই ক্ষেত্রে আপনারা এই গাইডলাইন গুলো কাজে লাগিয়ে আপনার বাকি যে সময়টুকু আছে এটাকে সময়টুকু নষ্ট না করে ইউটিলাইজ করবেন। এবং এই জায়গাটাতে যদি আপনাদের কারো কোনো হেল্পের প্রয়োজন হয়, সহজ করিং সবসময় আপনাদের পাশে আছে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের যারা কোঅর্ডিনেটর অথবা আমাদের ফেসবুক পেজ, যে কোনো এক জায়গায় আমাদেরকে রিচ করলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। আই গেস আমরা এখানেই শেষ করতে পারি এই সেশনটা। সামনে আমরা চেষ্টা করবো আরো পাওয়ারফুল কিছু সেশন আনার জন্য। টিল দেন সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ ভাই, আপনার end থেকে যদি কোনো ফাইনাল কোড থাকে। ওকে ভাইয়া, সো থ্যাংক ইউ সহজ কোডিং এত সুন্দর একটা আসলে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো আশা করি আপনারা যারা জয়েন করছিলেন অল্প হলেও কিছু শিখতে পারছেন বা আপনাদের আসলে কাজে দিবে ফিউচারে। সো নিজেদের আসলে প্রিপেয়ার করেন, টার্গেট করেন এন্ড ফুলফিল করেন, এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সবাইকে যারা শেষ পর্যন্ত ছিলেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন।